আসসালামু আলাইকুম বন্ধুরা। এই পুরো গল্পটা রহস্যে ভরা। তো পুরো গল্প না শুনে কেউ কোনো বাজে কমেন্ট করবে না। কোনো কথা বলো না, বাড়ির লোকজন জেগে যাবে। তুমি এসেছো কেন এত রাতে? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। চলে যাও প্লিজ। হোক সর্বনাশ, আজ আমি নিজের সর্বনাশ করতেই এসেছি এখানে। মানে কি বলছো তুমি? প্লিজ আমাকে একটু ভালোবাসো না, তোমার ভালোবাসা পেতে বড্ড ইচ্ছে করছে। পাগল হয়ে গেছো নাকি? চলে যাও। হ্যাঁ, পাগল হয়ে গেছি। আজকের রাতে আমার সমস্ত পাগলামি সহ্য করতে হবে তোমায়। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, ভালো লাগছে না আমার। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস এগুলো ভেবেচিন্তে বলছিস তো? হ্যাঁ, ভেবেচিন্তেই বলছি। দেখ, এই ব্যাপারটা তোর আর আমার ভিতরে থাকবে, কেউ কিচ্ছু জানবে না। কোন ব্যাপারের কথা বলছো তুমি? বাচ্চার ব্যাপারে। বল, তুই আমায় এই শেষ সাহায্যটুকু করবি? ওর কথা শুনে লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। জানি না শিমুল আপু কিভাবে বলছে কথাগুলো। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না এই মুহূর্তে। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো, আমি জানি না কিছু। তোর কিচ্ছু জানতে হবে না, শুধু বল আমার কথা রাজি কিনা। তুই রাজি না হলে আমার মরা ছাড়া উপায় থাকবে না। দুলাভাই কোথায়? তুই তাকে কিছু বলেছিস? মাথা খারাপ? আমি এগুলো তাকে বলবো? তাহলে আমি তোর সাথে কেন এমন একটা বাজে কাজ করব? আর তুই তো একদম সুবিধার মানুষ না। আমি যথেষ্ট সম্মান করতাম তোকে, কিন্তু এখন মনে হচ্ছে সেই সম্মানের জায়গাটা আর থাকবে না। আমি জানি এই কথাগুলো আমার বয়সের সাথে চায় না। শিমুল আপু আমার কথা শুনে কান্না শুরু করে দিল। আমি লক্ষ্য করলাম ওর চোখ বেয়ে অচর ধারায় জল গড়িয়ে পড়ছে। হয়তো আমার কথায় মনে অনেক কষ্ট পেয়েছে। ওর সত্যি হয়তো আমার সাহায্যের প্রয়োজন। সেটা না হলে এরকম একটা প্রস্তাব কেন দেবে শুধু শুধু আমাকে? কোনো সাংঘাতিক কারণ নিশ্চয়ই আছে। সেটা না হলে তো কিছুতেই নিজের সমস্ত লাজ লজ্জা বিসর্জন দিয়ে আমার কাছে ছুটে আসতো না। একদিকে ওর চোখের জল সহ্য করতে পারছে না, অন্যদিকে বিবেকের দংশনে মরে যাচ্ছি। কি করব বুঝতে পারছিলাম না। একটু ভেবেই আমি ওর দিকে এগিয়ে গেলাম। ওর কাঁধে হাতটা রাখলাম। বলো, কবে আর কোথায় যেতে হবে আমাকে? আমি রাজি হতে দেখে শিমুলাপুর মুখে হাসি ফুটে উঠল আর আমাকে বলল, কোথাও যেতে হবে না, আমি আজ রাতেই তোর ঘরে আসবো। তুই রেডি থাকিস। কিন্তু আমি তো এসব করিনি কখনো। সমস্যা নেই, আমি বুঝিয়ে দিব। তুই শুধু নিজেকে তৈরি রাখিস। আচ্ছা, আর একটা কথা বলি। হ্যাঁ বল। যদি প্রথমবারে কাজ না হয় তখন কি হবে? মানে তুই যেটা চাইছিস আমার থেকে, যদি বাচ্চা না আসে? তাহলে বুঝবি এই দুনিয়ায় আমার আয়ু ফুরিয়ে এসেছে। এটা বলেই শিমুলাপু হনহন করে আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি আর পথের দিকে হা হয়ে তাকিয়ে রইলাম। ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কি চলছে ওর ভেতর একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। শিমুলাপুকে তো কথা দিয়ে দিলাম, কিন্তু রাতে কি ঘটবে সেটা ভেবে হাত পা কাঁপছে আমার। এত বড় একটা পাপ কাজ করতে চলেছি। না জানি লোক জানাজানি হলে আমার উপর আরও কত কি হবে তখন। শারীরিক সম্পর্কের বিষয়ে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই আমার। কোনোদিন মাথাও ঘামাই নিয়ে জানার বা বোঝার চেষ্টাও করিনি। পড়াশোনার মাঝে ডুবে রেখেছি নিজেকে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এত অনিচ্ছা ভয় উপস্থিত থাকা সত্ত্বেও কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে নিজের ভেতর, যা আগে কখনো হয়নি। শিমলাপুর রাতে আমার কাছে আসবে এটা ভেবেই আমার ভালো কেন লাগছে বুঝতে পারছি না। আমি তো ওর সাথে করতে চাই না এসব। তারপরে ভালো লাগার উৎপত্তি কোথায় সেটা আমি নিজেও জানি না। শিমলাপুর সত্যি আমার সাহায্যের প্রয়োজন, যা না পেলে নিজেকে শেষ করে দেব। কি এমন কারণ আছে এর পেছনে? কোনো বিবাহিত নারী কেন ইচ্ছে করে নিজের সতীত্ব নিজের রাতে নষ্ট করতে চাইবে? কি হতে চলেছে আজ রাতে আমার সাথে? রাত প্রায় 10টা বাজে। শিমলাপুর আসার কোনো নামগন্ধই নেই। আমার ঘরটা বাসার দক্ষিণ পাশে, তাই কেউ চাইলেই যখন তখন আমার রুমে ঢুকতে পারে না। বাবা মা উপরের ফ্লোরে থাকে। এতক্ষণে তারা ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। এদিকে আমি শিমলাপুর জন্য অপেক্ষা করেই চলেছি। আরও আধ ঘন্টা অতিবাহিত হয়ে যায়। হঠাৎ আমার মনে হতে লাগলো শিমুলাপু হয়তো তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে। হয়তো আসবে নাও। যা হয়েছে একদিকে ভালোই হয়েছে। অনেক বড় একটা পাপের হাত থেকে রক্ষা পাবো আজ আমি। সত্যি মনে মনে এতটা চেয়েছিলাম যেন শিমুলাপু আজ না আসে। আমি কখনোই চাইনি ওর আর আমার ভেতরের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হোক। ঘড়ির দিকে তাকিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। বিছানার উপর এসে বসতেই হালকা করে কেউ যেন দরজায় ধাক্কা দিল। অমনি চমকে উঠলাম। শুনতে পাচ্ছি শিমুলাপু ফিসফিস করে বলছে, বলো, আমি এসেছি, দরজা খোল। আমি গিয়ে দরজাটা খুলতেই শিমুলাপু হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিল। এতক্ষণ আসার সময় হলো তোমার? তো কি সন্ধ্যাবেলায় সবার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে চলে আসতাম? আমি ভাবলাম তুমি হয়তো আসবে না। শিমুলাপু গায়ে পেঁচানো চাদরটা খুলে চেয়ারের উপর রাখলো। তারপর আমাকে বলল, আসবো না মানে কি? আমি না আসলে
কি করে চলবে? শিমুলাপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি। ওর দিকে এভাবে কখনো তাকিয়ে থাকিনি। আজ যেন ওর ওপর থেকে চোখ সরাতে ইচ্ছে করছে না। শরীরের ভেতরে এক অদ্ভুত দোলাচল শুরু হতে লাগলো। নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। ঠান্ডার ভেতরে ঘেমে যাচ্ছি। এতগুলো দিন শিমুলাপুর সাথে থেকেছি, ওর কাছাকাছি এসেছি, কিন্তু এরকম অদ্ভুত আকর্ষণ কখনো অনুভব করিনি। কিরে, কি ভাবছিস এত দাঁড়িয়ে? আয়, শুরু কর। শিমুলাপুর কথা শুনে ভেবা চাকা খেয়ে গেলাম। শুরু করব? কি শুরু করব? আমি তো এসব করিনি কখনো। যা করার তাড়াতাড়ি করতে হবে, আমার হাতে বেশি সময় নেই। লোক জানাজানি হয়ে গেলে কি হবে ভাবতে পারছিস? শিমুলাপু আমাকে কোনো একটা কারণে বাইরে যেতে বলে, জানি না কেন বলেছে। তারপর ঘরের ভেতরে ঢুকেই আমার চোখ পুরোপুরি ছানা পড়া। এইভাবে ওকে কোনোদিন দেখতে হবে স্বপ্নেও কি ভেবেছিলাম। ওর দিকে চোখ তুলতে লজ্জায় মরে যাচ্ছি আমি। জানি না ও কীভাবে দাঁড়িয়ে আছে আমার সামনে। দরজাটা বন্ধ করে দিলাম। তারপর দুজন কাছাকাছি। ডিম লাইটটা অফ করতে চাইলাম, আপু দিল না। এই প্রথম কারোর সাথে শারীরিক সম্পর্ক হতে যাচ্ছে আমার, তাও বয়সে 5 বছরের বড় কারোর সাথে। আমি স্পষ্ট বুঝতে পারছি শিমুলাপুর আমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। হালকা করে গোঙাতেও লাগলো। আপু প্লিজ শব্দ করো না, আব্বু আম্মু জেগে যেতে পারে। আমার কথা শুনে শিমুলাপু নিজের হাত দিয়ে মুখ চেপে ধরলো আর আমাকে তাড়া দিতে লাগলো যেন তাড়াতাড়ি কাজ শেষ করি। কেন জানি আমার ইচ্ছেই করছে না এক্ষুনি এসব বন্ধ হোক, সময়টা দীর্ঘায়িত হোক, এটাই কামনা করছি হয়তো মনে মনে। মনে হচ্ছে এর থেকে সুখের অনুভূতির কিছুই হতে পারে না। শিমুলাপুর মুখের ওপর থেকে হাতটা সরে যায়। ওর মুখের গঙ্গানির আওয়াজ আমার ঘরটাকে আন্দোলিত করে তুলল। অমনি আমি শক্ত করে ওর মুখটা চেপে ধরি। তারপর সুখের সাগরে বিচরণ করতে লাগি। এরপর দুজনেই চুপ, চারদিকে পিতপতন নীরবতা। শিমুলাপুতেই নিজেকে ছাড়িয়ে নিলাম। এরপর হাঁপাতে হাঁপাতে বিছানায় উঠে বসলো শিমুলাপু। আমি টওয়ালাটা কোমরে জড়িয়ে বাথরুমের দিকে চলে যাই। ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি কেউ নেই ভেতরে, হয়তো সে চলে গেছে। জানি না আজকের এই ঘটনার পরে আর কোনোদিন ওর সামনাসামনি হতে পারবো কিনা। যদি কোনোদিন হতেই হয়, সেটি হবে আমার জীবনের সবথেকে লজ্জাজনক অধ্যায়। তবে মনে প্রাণে চাই ও যেন মা হতে পারে। ওর লাইফের সমস্ত প্রবলেম দূর হোক। ও ভালো নেই এটা জানতে পারলে আমি নিজেও ভালো থাকতে পারবো না। হঠাৎ উপরের বারান্দা থেকে আম্মার গলার আওয়াজ শুনে যেন আটকে উঠলাম। কি রে পল্লব, এখনো ঘুমাসনি? এই তো এক্ষুনি ঘুমাবো আম্মু। কি করছিস এতক্ষণ লাইট জ্বালিয়ে? কিছু না, এই বলে তড়িঘড়ি করে লাইটটা বন্ধ করে শুয়ে পড়লাম। সকালবেলা মেসেজের নোটিফিকেশনের আওয়াজে ঘুম ভেঙে গেল। মোবাইলের লকটা খুলে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি একটা আইডি থেকে কেউ ভিডিও মেসেজ পাঠিয়েছে। ভিডিওটি অন করতেই চোখ জোড়া যেন আমার কপালে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। হায় আল্লাহ, এ তো আমার আর শিমুলাপুর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। ভিডিওতে শিমুলাপুর মুখটা দেখা না গেলেও আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসতে লাগলো। মাথাটা মুহূর্তে চক্কর দিয়ে উঠলো। চোখে যেন অন্ধকার দেখছি। ভিডিওর নিচে আবারও কিছু টাইপিং মেসেজ আসলো। কি ভেবেছিলে পার পেয়ে যাবে তুমি? আমি থাকতে যে সেটা সম্ভব নয়। কে তুমি? এই ভিডিও তোমার কাছে গেল কি করে? আমি কি সেটা জানা জরুরি নয়, তুমি নিজের কথা ভাবো। দেখুন, আপনি আমাকে এভাবে ব্ল্যাকমেল করতে পারেন না। আমি কিন্তু কি করবে তুমি? তুমি কারোর সাথে সহবাস করেছো আর সেটা কেউ রেকর্ড করে ফেলেছে। কি ভাবছো এটা বলে সবার থেকে সহানুভূতি কুড়াবে তুমি? আমি যাই করি না কেন সেটা আমার নিজস্ব ব্যাপার। আপনি আমার অনুমতি ছাড়া আমার আপত্তিকর ভিডিও রেকর্ড করতে পারেন না। একই অন্যায় করেছো, আবার বড় বড় কথা। শুনুন, আমি যদি অন্যায় করে থাকি, আপনিও গোপনে সেটা ক্যামেরাবন্দি করে অন্যায় করেছেন। আমি আর নতুন করে কিছু বোঝাতে চাই না, তবে তোমার কি হয় দেখতে থাকো। অনেক কিছুর হিসাব বাকি তোমার থেকে আমার। আমি কি ক্ষতি করেছি আপনার? কেন শুধু শুধু পেছনে পড়েছেন আমার? ক্ষতি যেটা না হয় যেদিন দেখা হবে সেদিন বলবো, একেবারে মুখোমুখি হয়ে সামনাসামনি। কে আপনি? প্লিজ আমাকে বলুন। এইভাবে কেন গেম খেলছেন আমার সাথে? লেখাটা টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করতেই ইউ ক্যান নট রিপ্লে টু দিস কনভারসেশন লেখাটা আমাকে বুঝিয়ে দিল লোকটা আমাকে ব্লক করে রেখেছে। আমি সত্যি জানি না কে সে। গত রাতে আমার আর শিমুলাপুর ভেতরে যা হয়েছে আমরা দুজন ছাড়া তো কেউ জানতো না। তাহলে কারো পক্ষে আগে সেই ক্যামেরা সেট করে রেখে যাওয়া তো একেবারে অসম্ভব। যখন আমরা একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি তখন তো ঘরের সমস্ত দরজা জানালা বন্ধই ছিল। বাইরে থেকে কেউ ভিডিও করবে সেটাও অসম্ভব। আর তাছাড়া এই ভিডিও দেখে একটিবারের জন্য মনে হচ্ছে না এটা ঘরের বাহির থেকে রেকর্ড করা হয়েছে। কে থাকতে পারে এসবের পেছনে? কিছুই বোধগম্য হচ্ছে না আমার। কার সাথে আমার এত বড় শত্রুতা? কি করতে চাইছে সেই?
অজ্ঞাতনামা ব্যক্তি আমার সাথে। আমার কোনো প্রকার ইচ্ছে ছিল না শিমুল আপুকে ভোগ করার। আমি যেটা করেছি ওর ভালোর জন্যই করেছি। ওর উপকার করাই মূল উদ্দেশ্য ছিল আমার। সেটা করতে গিয়ে এইভাবে ফেসে যাব কখনো ভাবতে পারিনি। এই ভিডিও যদি পাবলিক হয়ে যায় কোনো প্রকারে, আমার পরিস্থিতিটা কি হবে তখন, এটা চিন্তা করতে আর স্থির থাকতে পারছি না। মাথাটা ব্যথা করতে লাগলো। হঠাৎ আমার চোখ জোড়া বিছানার চাদরের উপরে যায়। সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ। আর বুঝতে বাকি রইল না আমার, এটা কোনো স্বাভাবিক রক্ত নয়। এতগুলো বছর ধরে আগলে রাখা আমার কুমারত্ব অবসানের চিহ্ন এগুলো। এক রাতের বিশাল ব্যবধান ঘটে গেল আমার জীবনে। রক্তের দাগ ধুয়েও দূর করা যায় না। এটা আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে আজ থেকে, আর প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেবে গতকালকে রাতের মুহূর্তগুলো। হঠাৎ কারো আগমনে আমার ভাবনার রেশ কাটে। সিমরান ভাবি চায়ের কাপ আর বিস্কুটের প্লেট হাতে নিয়ে ঢুকে পড়লো আমার রুমে। আমি একটু অবাক হলাম তাকে দেখে। এ কি তুমি? কখন এলে তোমরা? এই তো একটু আগে। ও মাই, এত সকাল সকাল? সকাল কয়টা বাজে ঘড়িতে দেখেছো চোখ বুলিয়ে? ভাবিকে কি করে বোঝাই আমার উপর দিয়ে যা ঘটে গেছে, তাতে সময় খেয়াল করার সুযোগ পেলাম কোথায়? ভাবির কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। তার মানে সত্যি অনেকটা বেলা হয়ে গেছে। আকাশে মেঘ করার কারণে আন্দাজ করা যাচ্ছে না। ভাইয়া কোথায়? ভাইয়া এসেছে না? হ্যাঁ, তোমার ভাইও এসেছে, সারা রাত জার্নি করে এসেছে, তো তাই এখন পরে পরে ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো রেখে যাও, আমি একটু পরে খাবো। চা ঠান্ডা হয়ে যাবে কিন্তু। হোক। ভাবি আর আমার কোনো কথা অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি টাওয়েলটা কাঁধে জড়িয়ে বাথরুমের ভেতরে ঢুকলাম। ট্রাউজারের ফিতাটা আলগা করতেই সেটা গড়িয়ে পায়ের কাছে লুটোপুটি খেতে থাকলো। সম্পূর্ণ নগ্ন হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালাম। নিজেকে দেখে এই মুহূর্তে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। যেন নিজের প্রতিবিম্বর উপর থেকে চোখ ফেরাতে পারছি না। নিজের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজে ভাঁজে চোখ বলে নিজেকে নতুন করে আবিষ্কার করছি। গতকাল রাতে শিমুলাপু কাছাকাছি আসতে যে অনুভূতি কাজ করছিল, এখন যেন সেটা আবার জাগ্রত হচ্ছে ধীরে ধীরে। সামান্য আঙ্গুলের স্পর্শ শরীরে শিহরণের সৃষ্টি করতে লাগলো, যেটা একেবারে স্বাভাবিক নয়। আমি বুঝতে পারছি এই মুহূর্তে আমার শরীরে একটা নারী দেহের প্রত্যাশা করছে, কিন্তু আমি শরীরে এই চাহিদা পূরণে অপারগ। নিজেকে শান্ত করতে পারছি না কিছুতেই। যেন রক্তের ভেতরে গরম লাভা ঢেলে দিয়েছে কেউ, যা শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হচ্ছে। ধীরে ধীরে হাতটা নিচের দিকে যেতে লাগলো। তারপর একটা নরম আদর মাখানো স্পর্শ। এই অভ্যাসের সাথে একেবারে সংযোগ ছিল না আমার, কিন্তু আজ এই চর্চা করা ছাড়া কোনো উপায় নেই। নিজেকে সংবরণ করার জন্য নিজের অভ্যাসের বিরুদ্ধ চর্চা করতে লাগলাম। উপলব্ধি করছি এটা আমাকে গতকালের শতভাগের 1 ভাগও আনন্দ দিচ্ছে না। আবার চাইলে এক্ষুনি বন্ধ করতে পারছি না। এই শেষ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। যাই হোক, আয়নার সামনে দাঁড়িয়ে চর্চাটা চালিয়ে যেতে লাগলাম। এভাবে নিজেকে নিজে উপভোগ করতে এক পর্যায়ে শান্ত হয়ে গেলাম। সারা শরীরে অদ্ভুত এক ঝাঁকুনি দিয়ে উঠল। আমার দ্রুত শ্বাসের শব্দ বাথরুমের 4 দেয়ালের ভেতরে সীমাবদ্ধ থেকে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকি। এরপর গোসল সেরে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। এখন অনেকটা হালকা লাগছে নিজেকে। নাস্তাটা সেরে নিজের কিছু জরুরি কাজ সেরে ফেললাম। এর ভিতরে ভিডিও রেকর্ডের কথা বেরিয়ে গিয়েছিল মাথা থেকে। এরপর সন্ধ্যাবেলা দর্পণ ভাইয়ের সাথে দুপুরে খাবার খাওয়ার সময় এক পলক দেখা হয়েছিল, তারপর আর হয়নি। ভাবলাম 2 ভাই মিলে বাইরে গিয়ে একটু আড্ডা দিলে মনের দুশ্চিন্তাগুলো একটু হলেও কমবে। এমনিতে বিভিন্ন কারণে সকাল থেকে ঘেটে আছি। এভাবে ভাইয়ের রুমের দিকে যাই। রুমের দরজাটা খুলতেই দেখি ঘরে কেউ নেই। আম্মাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করি ভাইয়ের বিষয়ে। তিনি কিছু বলতে পারলেন না। ভাবিও নেই আশেপাশে। আর ওদের রুমের ভিতরে পা বাড়ালাম না। দরজাটা আবারও বন্ধ করে বেরিয়ে আসতে যাব, ঠিক তখন একটা জিনিসের দিকে চোখ পড়লো আমার। ভাইয়াদের বিছানায় বালিশ চাপাদি কিছু একটা রাখা হয়েছে। কৌতূহলবশত রুমের ভিতর ঢুকে পড়লাম জিনিসটা কি দেখার জন্য। কাছে গিয়ে বালিশটা তুলতেই চমকে উঠলাম। এ তো একটা ভিডিও রেকর্ড ক্যামেরা। বেশ ভালো দাম দিয়ে কিনেছে বোঝা যাচ্ছে, কিন্তু ভাইয়া ভাবি তো একটিবারের জন্য বললো না এটা আমার। ভীষণ খটকা লাগছে বিষয়টা। ওরা তো কিছু লুকায় না আমার থেকে, নাকি বলতে ভুলে গিয়েছিল কে জানে। যদি ভুলেই যাবে, এটা এভাবে বালিশের নিচে লুকিয়ে রাখবে কেন? লক্ষ্য করলাম টেবিলের পাশে কতগুলো কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। তার ভেতরে 2টা ট্রেনের টিকিটের দিকে তাকে আরও বেশি অবাক হলাম। এগুলো তো গতকালকে দুপুরের শিফটের টিকিট। সেই অনুযায়ী ওদের বাসাতে ফিরতে সন্ধ্যা হওয়ার কথা। তাহলে সকালে ফিরেছে বললো কেন? ভাইয়া ভাবি রাতে বা কোথায় ছিল? অদ্ভুত ব্যাপার। এটাও গোপন করে রেখেছে আমাদের থেকে। ছোটবেলা থেকে দেখে আসছি, বাইরে গিয়ে একটা হোঁচট খেলেও ভাইয়া বাসায় সবার সাথে শেয়ার করে। ওর স্বভাবটা এমনই, কোনো কিছু হাইড করে রাখার মানুষও নয়।
অথচ এখন ক্যামেরার টিকিটের বিষয়টা এভাবে গোপন করলো আমাদের থেকে। এটা ভাবতেই সকালের ভিডিওর কথা মাথায় চলে আসলো। আমার আপত্তিকর ভিডিও ব্ল্যাকমেলের সাথে এই ঘটনাগুলোর কোনো যোগসূত্র নেই তো? ছি ছি, হেদায়েত করো আল্লাহ। এসব কী ভাবছি আমি? নিজেরই ভাই আর ভাবিকে নিয়ে ওদের কি শত্রুতা আমার উপর? আর ওরা কেন এমনটা করতে যাবে? তবে এটাও ঠিক, এই মুহূর্তে যে কুলোগুলো পেলাম সেগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। জানি না কী হচ্ছে আমার সাথে। রাতের বেলায় আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা আতঙ্কজনক নারী কণ্ঠ ভেসে উঠল। হ্যালো পলক, পলক তুই কোথায় আছিস? কণ্ঠটা ভীষণ পরিচিত মনে হচ্ছে। আরে, এটা তো শিমুল আপু। শিমুল আপুর কণ্ঠ শুনে চমকে উঠলাম আমি। শিমুল আপু, তুমি? কি হয়েছে তোমার? আমাকে বাঁচা পলক, ওরা আমাকে মেরে ফেলবে। কি বলছো এসব? কে মেরে ফেলবে তোমায়? তোর দুলা ভাই, ও আজ শেষ করে ফেলবে আমাকে। সর্বনাশ হয়ে গেছে। আমাদের দুইজনের গতকাল রাতের ঘটনা কেউ রেকর্ড করে নিয়েছে, আর এখন সেগুলো আমার স্বামী মানে তোর দুলা ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি জানি না কি হবে এখন। আচ্ছা, তুমি কোথায় আছো ঠিকানা পাঠিয়ে দাও, আমি দেখি কি করা যায়। প্লিজ কিছু বল। কলটা কেটে বিছানার উপর ধপাস করে বসে পড়লাম। কি করব বুঝতে পারছি না কিছুই। আর লোক জানাজানির ভয় পাচ্ছি না আমি। লোকে সত্যি কথাই বলে, পাপ কোনোদিন চেপে রাখা যায় না। যে করেই হোক সেটা সবার সামনে প্রকাশ পাবেই। আমার আর শিমুল আপুর শারীরিক সম্পর্কের কথা সারা পৃথিবী জেনে যাবে। সবার সামনে আমি একটা খারাপ নোংরা ছেলে হিসেবে পরিচিতি হব। নিজের মান সম্মানের বলি দেওয়ার জন্য প্রস্তুত করছি নিজেকে, এই নিয়ে আক্ষেপ নেই। তবে মনে একটাই ভয়, ওরা শিমুল আপুর কোনো ক্ষতি না করে ফেলে। বাসা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়লাম। কে আমাদের ঘনিষ্ঠ মুহূর্ত ভিডিও রেকর্ড করেছে সেই ভাবনা মাথা থেকে পুরোপুরি বের করে দিয়েছি। এই মুহূর্তে শিমুল আপুর কাছে পৌঁছানো সব থেকে বেশি দরকার। যে ঠিকানা আমাকে দিয়েছে সেখানে পৌঁছাতে বসাতে রাত 11টা বেজে যায়। শিমুল আপু ওর এক বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছে। আমাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমি চরম বিরক্ততার সাথে ওকে দূরে সরিয়ে দিই। আমার ব্যবহারে ভীষণ অবাক হলো। আমি বেশ রাগান্বিত স্বরে বললাম, কেন আমার সাথে এটা করলে তুমি? আমার জীবনটা এভাবে নষ্ট করে কেন দিলে তুমি? আমি তোর জীবন নষ্ট করেছি? নয়তো কি, তোমার না স্বামী বর্তমান? তুমি তারপরে একজন পরপুরুষকে অবৈধ সম্পর্কের প্রস্তাব দাও কি করে? তুই পুরুষ মানুষ আমার কাছে, কি বলছিস এসব? হ্যাঁ জানি, আমি তোমার খুব কাছের একজন বন্ধু, কিন্তু একজন বিবাহিত নারীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষ হয়, এমনকি তার নিজের ভাইও। স্বামী? কে আমার স্বামী? কাকে স্বামী বলছিস তুই? কেন তাজ ভাইয়া? আমার কথা শুনে শিমুলপা হাসতে লাগলো। আমি ওর এই হাসির কোনো কারণই খুঁজে পাচ্ছি না। তুমি এই সময় হাসছো, কি করে পারছো বলবে আমায়? তুই কাকে স্বামী বলছিস বলো? যে পুরুষ সন্তান না জন্ম দিতে পারার জন্য তার স্ত্রীকে দিনের পর দিন মারধর করে, তাকে শেষ করে দেবার হুমকি দেয়, সে স্বামী? যে নিজের বাবা মায়ের কথায় বিয়ে করা স্ত্রীকে ছেড়ে দিতে পারে, সে স্বামী? আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা আপু, কি হয়েছে আমাকে খুলে বলো। আমার দুঃখের কথা কি শুনবি তুই? তুই তো আগের থেকেই আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিস। লক্ষ্য করছি শিমুল আপু কথাগুলো বলছে আর চোখ বেয়ে জল গলিয়ে পড়ছে। এইভাবে আগে কখনো কাঁদতে দেখিনি ওকে। আমি ওর পাশে গিয়ে বসলাম, তারপর ওর কাঁধে হাত রেখে বললাম, কি হয়েছে তুই শুধু একটাবার বল আমায়, প্লিজ আপু বল। তুই কি জানিস তাজের সাথে আমার বিয়ে হচ্ছে এতগুলা বছর, আমি ওদের বংশে একটা সন্তান দিতে পারছি না বলে ও আমার পরিবারের ক্ষোভে শেষ নেই আমার ওপর। ওরা আমাকে সব কিছুর জন্য দায়ী মনে করে। আমি নাকি অপয়া, আমার বাপের জন্য পেটে সন্তান আসছে না। আমি তাজকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাকে তো বুঝলোই না। উল্টো নিজের বাবা মায়ের অন্ধবিশ্বাসের পক্ষ নিল। আমি এর প্রতিবাদ করলেও আমার ওপর নেমে আসতো অক্ষর্ত নির্যাতন, আমাকে ছেড়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিত। এখন তুই বল, আমি বাপ মা মরা মেয়ে, তাজ আমাকে ওর পরিবার থেকে তাড়িয়ে দিলে কোথায় যেতাম আমি? আমার যে মরা ছাড়া উপায় ছিল না। এরপর সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিলাম। তাকে ডাকতে লাগলাম তিনি যেন একটা সন্তান দেন আমায়। কিন্তু জানি না কোন পাপের জন্য উনি মুখ ফিরিয়ে নিয়েছেন আমার থেকে। আল্লাহও দয়া করলেন না আমার উপর। এরপর আমি ধীরে ধীরে বুঝতে পারলাম আসলে সমস্যাটা আমার না, তাজের। ওর ভেতরে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নেই, অথচ দিনের পর দিন নিজের অপারগতার দায় আমার উপর চাপিয়ে এসেছে অমানুষটা। আমি ওর বাবা মায়ের কাছে সবকিছু খুলে বলি, ভেবেছিলাম তারা হয়তো বুঝবে না, কিন্তু তারা উল্টো ফল হলো। ওরা কেউ কোনো কথাই কানে তুললো না, সামনে আমাকে নির্যাতন আর ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকে। একবার আইনের আশ্রয় নিয়েছিলাম, কিন্তু চতুর তাজ আর ওর ফ্যামিলি পুলিশের ঘুষ খাইয়ে আইনের মায়ের পাশ থেকে বেরিয়ে আসে। আমার উপরে নির্যাতনের মাত্রা বাড়তেই থাকে। তুই বিশ্বাস কর, আমার যদি বাবা মা বেঁচে থাকতো না, বা কোথাও যাওয়ার একটা ভালো জায়গা থাকতো, সেখানে চলে যেতাম।
কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ, সেই রাস্তাও বন্ধ ছিল। এরপর আমার তোর কথা মাথায় আসে। একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বসি আমি। তাজ আর উপরের পরিবারের সাথে শুধু একটা বাচ্চা নিয়ে এত ঝামেলা। ওদের টর্চারের হাত থেকে বাঁচতে একটা বাচ্চা প্রয়োজন আমার, সেটা যে কোনো প্রকারে। আর সেই মাধ্যমটা ছিলি তুই। তোর দ্বারা আমি মা হবার সিদ্ধান্ত নিই। আমি জানতাম তুই ঠিকই আমাকে সেই মহাসংকট থেকে উদ্ধার করতে পারবি, তাই তোর কাছে ছুটে আসি। আমি এটাও জানি এখন তোর অংশ ধীরে ধীরে আমার ভেতর বেড়ে উঠছে। তার সাপ জানিয়ে দিয়েছে এ বাচ্চার দায়িত্ব নিতে পারবে না, উল্টে আমায় আটকে মারধর করছে। দেখ কি অবস্থা করেছে আমার। এই বলে শিমুলাপু ওর পিঠটা আমাকে দেখায়। এক পলক সেদিকে তাকিয়ে আটকে উঠলাম। ইস, মানুষকে মানুষ এইভাবে টর্চার করে। শিমুলাপুকে জানোয়ারগুলো নিশ্চিত মেরেই ফেলবে। আর এই ঘটনার পরে তো সেটা আরও নিশ্চিত। শিমুলাপুর চোখের সমস্ত জল ইতিমধ্যে শুকিয়ে গেছে। কাঠ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। ইতিমধ্যে রুমের দরজায় ধাক্কা মেরে কেউ ভেতরে ঢুকে পড়ে। ছেড় কেউ নাই, তাজ ভাইয়া। তাজ ভাইয়া গিয়ে শিমুলাপুর চুলের মুঠি চেপে ধরল। কিরে, মার খেয়েও লজ্জা নেই তোর? এখন আসছিস একটা হাঁটুর বয়সী ছেলের সাথে নষ্টামি করতে? হ্যাঁ, মুখ সামলে কথা বলুন। কাকে কি বলছেন? এই তুমি একদম চুপ থাকো। তোমাদের দুজনের নষ্টামির সব প্রমাণ আছে আমার কাছে। আর তুমি এই বিষয়ে দেখি পাক্কা খেলোয়াড় হয়ে উঠেছ। কে দিয়েছে এত ভালো ট্রেনিং? শিমুলাপু? শিমুলাপু গিয়ে তাজ ভাইয়ের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার যা বলার আমাকে বলো, পায়ে পড়েও কি কিচ্ছু বলো না। আমার পা ছাড় বলছি। আর তোর কোনো কথা শুনবো না আমি। তোকে তো ডিভোর্স দিতেই হবে এবার। তাজ ভাই রেগে মেগে শিমুলাপুকে উদ্দেশ্য করে বলে, আপু তুমি পা ছাড়ো ওর মতো একটা মানুষের পা ধরে কেন নিজেকে ছোট করছো? এত বড় বড় কথা বলছো? কি হও তুমি ওর? শুধু দেখো আমি ওর কি অবস্থা করি। কি করবে তুমি? ছেড়ে দেবে ওকে? দাও ছেড়ে। তোমার মতো মানুষরূপী জানোয়ারের সাথে সংসার করার থেকে না করাই ভালো। পল্লব তুই চুপ কর, কি বলছিস এসব? ও আমাকে ছেড়ে দিলে কোথায় যাব আমি? তুমি আমার সাথে যাবে। আমার কথা শুনে তাজ ভাইয়া হাসতে লাগলো। কি বলে এই পুচকে? অন্যের বউকে তার সামনে নিয়ে যাবার কথা বলছে? হ্যাঁ, সাহস দেখে হাসি পাচ্ছে আমার। কিসের বউ? তুমি তালাক দেবে ওকে? পল্লব তুই চুপ কর। হ্যাঁ, তালাক তো ওকে দেবই আমি। ওর মতো নষ্টা মেয়েকে আমি আর আমার সংসারে রাখবো না। তারপর দেখি ওর কি গতি হয়। রাস্তায় পচে গলে মরতে হবে ওকে। রাস্তায় পচে মরতে হবে না, সেই ব্যবস্থা আমি করব। তুমি কি করবে? কি করবে তুমি শুনি? আমি ওকে বিয়ে করব। শুনতে পেলে আমি কি বলেছি? আমার কথা শুনে শিমুলাপু যেন স্থির হয়ে গেল। তাজ ভাই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমার মুখ থেকে উচ্চারিত শব্দ পাথর বানিয়ে দিয়েছে দুজনকে। আসলে এরা দুজনের কেউ ভাবতেই পারিনি আমি এরকম একটা কঠিন সিদ্ধান্তের কথা জানাবো। ছি, এসব কি বলছিস পল্লব? মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? না, আমি একদম ঠিক বলছি। আর যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমি বিয়ে করলে একমাত্র তোকেই করব। বাহ, তাহলে এই ছিল তোমাদের দুজনের মনে? তলে তলে এত দূর? আপনি চুপ করুন তাজ ভাইয়া। আর আপনার এত প্রবলেম কেন হচ্ছে বুঝতে পারছি না। আপনি তো একটু আগেই বললেন শিমুলাপুকে ছেড়ে দেবেন, তাহলে? সে তো আমি ছাড়বই। আর তোমাদের দুজনের ব্যবস্থাও আমি করব। বিশেষ করে তোমার পুচকে। যখন সারা দুনিয়া তোমার অপকর্মের কথা জানতে পারবে, কিভাবে মুখ লুকাবে তুমি? হ্যাঁ, তাজ ভাইয়ের কথা শুনে হঠাৎ ভিডিওর কথা মাথায় আসলো। হ্যাঁ, এটাই সুযোগ। যদি এখন এই ভিডিওর বিষয়ে কিছু জানা যায়। আচ্ছা আমাকে একটা কথা বলুন, এই ভিডিওটা আপনি পেলেন কোথায়? কে দিয়েছে আপনাকে? আমার কথা শুনে তাজ ভাই হো হো করে এসে উঠল। কে দিয়েছে আমি সেটা বলবো তোমায়? তুমি আমায় ভাবোটা কি? হ্যাঁ, দেখুন, আমার সাথে কিন্তু আপনার কোনোদিন কোনো শত্রুতা ছিল না। আপনি শিমুলাপুকে ছেড়ে দেবেন তো দেন, তারপর আপনি আপনার মতো থাকবেন। আমরা কেউ নাক গলাতে যাব না। দয়া করে ভিডিওটা কে দিয়েছে আপনাকে তার নামটা বলুন। আমারও জানা দরকার আমার এত বড় শত্রুটা কে, থেকে এভাবে আমার পিঠে ছুরি মারছে। আমার মনে হয় তোমার সেটা না জানাই ভালো। যতটুকু জানতে পেরেছো তাই নিয়ে সন্তুষ্ট থাকো। কি জানতে পেরেছি আমি? যে ভিডিওটা দিয়েছে তার নাম বললেও তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না। সে খুব কাছের মানুষ তোমার। কাছের মানুষ? আমার কোন কাছের মানুষটা এত বড় একটা জঘন্য কাজ করলো আমার সাথে? তার নামটা বলুন প্লিজ। আমি আর কিছু বলতে পারবো না তোমায়, চললাম। আমার কথার কোনো ভ্রুক্ষেপ না করেই তাজ ভাই হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। শিমুলাপু বেরিয়ে যাবে, আমি ঠিক তখনই ওর হাতটা ধরি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো আমি? আমার ওই জাহান্নাম ছাড়া যাওয়ার আর জায়গা আছে? না, তুমি আর তাজ ভাইয়ের বাড়িতে যাবে না।
তাহলে কোথায় যাব? তুমি আমার সাথে যাবে। দেখ, ছেলে মানুষই করিস না, এটা হয় না। আমি কেন তোর সাথে যেতে পারবো? আমাকে যেতে দে প্লিজ। তুমি গেলে ওরা আবার তোমার উপর টর্চার শুরু করবে। যা বলছি শোনো, যেও না। তুই বলছিস আমি তোর সাথে যাব? ঠিক আছে, তা নয় গেলাম, কিন্তু কতদিন আমি তোর বাড়িতে গিয়ে উঠে থাকবো? সে তো ফিরতেই হবে আমায়। তোমাকে আর আমার বাড়ি থেকে ফিরতে হবে না, আমি সেই ব্যবস্থা করব। বিয়ে করব তোমাকে আমি। এগুলো পাগলামি ছাড়া কিছুই নয়। আমার আর বিয়ে তোর সাথে, এটা হয় কখনো? কেন হয় না? আর একটা কথা বলো, যদি কালকে রাতের জন্য তোমার গর্ভে সত্যি আমার বাচ্চা আসে, তো তখন কি করবে তুমি? তাজ ভাইয়া কোনোদিন মেনে নেবে ওই বাচ্চা? সে তো এখন সবই জানে। কেউ আসবে না, আসার আগেই তোকে শেষ করে দিব আমি। ছি, কি বলছো এইসব? তুমি জানো এটা আরো বড় পাপ। আর তার থেকে বড় কথা, আমি আমার সন্তানকে নষ্ট করতে দেব না তোমায়। ওকে আমি আমার পরিচয়ে বড় করব। বড্ড পাকা পাকা কথা বলছিস, তোর মুখে এত ভারী কথা মানায় না, চুপ কর। আচ্ছা, আর বলবো না। তবে আমি তোমাকে এত বড় একটা অন্যায় করতে দেব না। এখন আমার সাথে চলো। শিমুলাপু কিছুতে আমার সাথে যেতে চায় না। আমি এক প্রকার জোর করে ওকে আমার গাড়িতে নিয়ে উঠাই। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। জানি না বাড়ির লোকজনকে কিভাবে সামাল দেব। যাই হোক, কিছু একটা বুঝে বলতে হবে ওদের। হঠাৎ ফোনে একটা মেসেজের নোটিফিকেশন আসলো। ফোনটা ওপেন করতেই চোখ জোড়া ছানা ভরা। আবারও সে আইডি থেকে মেসেজ। কেমন আছো পল্লব? আমি কোনো রিপ্লাই দিলাম না। কি হলো, কথা বলছো না কেন? একটু আগে তোমার ভিডিওটা দেখলাম আবার। হ্যাঁ, আমি জানি আমাকে এটা মনে করে দিতে হবে না। আমার কোনো সিগারেট জিনিস আসে আপনার কাছে? তুমি কিন্তু বেশ হ্যান্ডসাম, তবে কাপড় ছাড়া আরো বেশি হ্যান্ডসাম লাগে। ছি, কি শুরু করেছেন আপনি সব? প্লিজ স্টপ, প্লিজ। তোমার দেহের উপর থেকে চোখ ফেরাতে পারছি না আমি পল্লব। প্লিজ একবার ভিডিওর ওই গেটআপে ধরা দাও না আমার কাছে। একবার নিজের চোখে দেখতে চাই তোমায়। কি বলতে চাইছেন আপনি? তুমি ভালো করেই জানো আমি কি বলতে চাইছি। তুমি ছাড়া আমার যন্ত্রণা কি বুঝবে? জাস্ট শাট আপ, শাট আপ। আমি কথা দিচ্ছি, এবার তোমার আমার অন্তরঙ্গ দৃশ্যে ভিডিও করব না আমি। তোমায় আর ব্ল্যাকমেলও করব না। একবার জাস্ট একবার। কি কি একবার? একবারের জন্য হলো আমি তোমার সাথে সময় কাটাতে চাই। তোমার ছোঁয়া না পেলে আমি নিজেকে শান্ত করতে পারবো না কিছুতেই। মরে যাব আমি। তোমার যন্ত্রণায় আমি নিজেকে জর্জরিত করে ফেলতে চাই পল্লব। না, আর পারা যাচ্ছে না। এই নোংরামি রীতিমতো বেড়েই চলেছে। ফোনের ডাটাটা অফ করে গাড়ির সিটের উপরে ছুঁড়ে মারলাম। এমনিতে তাজ ভাইয়ের সাথে ঝগড়া করে মুডটা অফ, তার উপরে বিরক্তকর মেসেজে একদম মাথাটা বিগড়ে গিয়েছে। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হলো। শিমুলাপুকে গেস্ট রুমে রেখে আমি আমার ঘরে শুতে গেলাম। এমনিতেই ভীষণ টায়ার্ড হয়ে আছি। গা হাত পা ছেড়ে দিয়েছে একেবারে। যে পোশাকে ছিলাম সেভাবেই শুয়ে পড়লাম। মাঝরাতে একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায়। শব্দটা যেন ওপাশের ফ্লোরের দিক থেকে আসছে, কিন্তু ওদিকে তো স্টোর রুম। স্টোর থেকে এত রাতে কিসের আওয়াজ আসছে? আমি স্টোর রুমের ভিতরে যেতেই কেউ পিছন থেকে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। একটা অস্পষ্ট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। চারদিকে ক্রমশ অন্ধকার হয়ে আসছে। ভীষণ যন্ত্রণা হতে লাগলো মাথায়। বুঝতে পারলাম আমি জ্ঞান হারাচ্ছি। ঠিক তখন নিজের চোখে একটা অস্পষ্ট মুখ দেখতে পাই, যার হাতে একটা শক্ত মোটা লাঠি। নিজের কাছে চরম অবিশ্বাস্য প্রতিভাত হলেও সে আর কেউ নয়, শিমুলাপু নিজেই। ওর হাতের লাঠি বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত আমার গালের উপরে পড়ল। ঘুম ভাঙতেই দরপর করে বিছানা থেকে উঠে পড়লাম। এটা কি স্বপ্ন দেখলাম আমি? শিমুলাপু কেন এমনটা করতে যাবে আমার সাথে? যাক বাবা, স্বপ্ন তো স্বপ্নই হয়, যা কখনো বাস্তব হবার নয়। হয়তো কাল সারাদিন যে ধকল গেছে, এরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখা অস্বাভাবিক কিছু নয়। আচমকা ভাবির কণ্ঠস্বরে চমকে উঠলাম। এ কি, আজ এত তাড়াতাড়ি উঠে গেলে? কি ব্যাপার? না, এমনি ঘুমটা ভেঙে গেল হঠাৎ। আচ্ছা, শিমুলাপু কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, উঠেছি অনেক আগেই। আজ তোমার শিমুলাপুই চা করেছে। খেয়ে দেখো কে বেশি ভালো চা বানায়, আমি না তোমার শিমুলাপু? কি যে বলো না, এই ব্যাপারে তোমার সাথে টেক্কা দেবে এমন কেউ আছে নাকি? আম্মা উঠেছে ভাবি? হ্যাঁ উঠেছে। তুমি চাটা তাড়াতাড়ি খেয়ে নাও, বরং আমার হাতে অনেক কাজ পড়ে আছে। এই বলে সিমরান ভাবি আমার ঘর থেকে বেরিয়ে যায়। আমি সেদিকে তাকিয়ে চায়ের কাপটা হাতে নেই। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবতে থাকি, কিভাবে যে আম্মা আব্বার সাথে শিমুলাপু আর আমার বিষয়ে কথা বলবো। ওরা সবটা শুনে আমাদের সম্পর্কটা মেনে নেবে। শিমুলাপু আমার থেকে বয়স অনেক বড়, ওর সাথে আমার খাপ খায় না কখনোই। কিন্তু শিমুলাপুকে বাঁচাতে আমি যে পাপ করেছি সেদিন রাতে, তার প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে।
শিমুল আপু যদি সত্যি সত্যি আমার সন্তান ওর গর্ভে ধারণ করে থাকে, সে অবৈধ পরিচয় পৃথিবীতে জন্ম নিক, এটা আমি চাই না। শুধু আমি কেন, পৃথিবীর কোনো বাবাই এটা করতে পারে না। তার সন্তানকে বাইরের জগৎ তুচ্ছ তাচ্ছিল্য করুক, তাকে একটা জারজ সন্তান হিসেবে চিনুক। এটা শোনার থেকে মরে যাওয়া অনেক সুখের। নিজের পরিণতি দেখে আজ নিজের প্রতি করুণা হচ্ছে। আমার যে বয়সে চুটিয়ে পড়াশোনা করার কথা, খেলাধুলা, বন্ধু বান্ধব দিয়ে আড্ডা দেওয়ার কথা, সেদিনের একটা রাতের গল্প আমার জীবনটাই যেন পাল্টে দিয়েছে। এখন কিনা আমাকে বিয়ে, সন্তান এগুলো নিয়ে ভাবতে হচ্ছে। আমি জানি না কবে এইসবের থেকে মুক্তি মিলবে আমার, কবে একটু প্রাণ ভরে বিশুদ্ধ মুক্ত আলো বাতাসে নিঃশ্বাস নেব। সবটাই এখন অধরা। শিমুল আপুকে আমাদের বাড়িতে একজন গেস্ট হিসেবে দেখে। ও এর আগে আমাদের বাড়িতে বহুদিন এসেছে। আমার পরিবারের সবার সাথে একটা ভালো পরিচয় ওর, তাই আম্মা আব্বাও অনুমতি দিয়ে দিয়েছেন শিমুল আপু যতদিন খুশি এই বাড়িতে থাকতে পারে। এর মাঝে মাঝে সে ফ্যাক আইডি থেকে মেসেজ আসে আমার কাছে, আমায় নানাভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। আমিও ইগনোর করতে থাকি। এভাবেই কিছুদিন কেটে যায়। শিমুল আপু ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে অনেক আগে তাজ ভাইয়াকে। 3 মাস হতে এখনও বেশ কিছুদিন বাকি। ভাবছি 3 মাস পার হলেই আমি শিমুল আপুকে বিয়ে করতে আর কোনো বাধাই থাকবে না। সবাইকে সবটা খুলে বলবো। দর্পণ ভাই আর আব্বা একটা ব্যবসার কাজে বাইরে আছে কিছুদিন ধরে, তাই ভাবি আর আম্মাকে একাই থাকতে হচ্ছে এখন। কয়েকদিন থেকেই শিমুল আপুর শরীরটা খারাপ যাচ্ছিল। আজ সকালে বমি করেছে কয়েকবার। মা তাই ওকে নিয়ে হাসপাতালে গেছে ডাক্তার দেখানোর জন্য। ঘরে শুয়ে শুয়ে একটা বই পড়ছি, ঠিক তখন আমার ফোনে ভাবির নম্বর থেকে কল আসে। হ্যালো ভাবি, কি হয়েছে, ফোন করেছো কেন? পল্লব, একটু আমার ঘরে আসো, তাড়াতাড়ি আসো। ভাবির গলা একেবারেই ঠিক লাগছে না আমার। কথাগুলো বেশ দ্রুতই বলছিল। আমি ফোনটা রেখে দৌড়ে তার ঘরের দিকে যাই। দরজার সামনে গিয়ে বেশ অপ্রস্তুত হয়ে যাই। মুহূর্তে দরজার বাইরের দিকে ঘুরে দাঁড়াই। কি হলো, ভেতরে এসো। ভাবি বারবার তার ঘরে যেতে বলছে আমাকে। বুঝতে পারছি না কি হয়েছে তার। বুকের ওপর থেকে শাড়িটা নিচে পড়ে আছে আর খুব বাজেভাবে বিছানার উপর শুয়ে আছে। আমাকে দেখে নিজেকে সামলানোর কোনো তারাই লক্ষ্য করছি না তার ভেতরে। উল্টো আমাকে তার ঘরের ভেতরে যেতে বলছে। ভাবি তো এরকম আগে কখনো করেনি আমার সাথে, তাহলে আজ হঠাৎ কি হয়ে গেল? আমি আর তার ডাক উপেক্ষা করতে না পেরে ঘরের ভেতরে ঢুকলাম। কি হয়েছে বলো ভাবি? আরে এদিক ওদিক তাকাচ্ছ কেন? আমার কাছে এসে একটু বসো না। এইভাবে ভাবির দিকে চোখ তুলে তাকাতে ভীষণ লজ্জা লাগছে আমার। আজ তার মনের ভেতরে কি চলছে সত্যি তার নাগাল পাচ্ছি না। যাই হোক, আমি ধীরে ধীরে তার পাশে বিছানার উপর বসলাম। ভাবি আমার হাতটা খপ করে ধরে ফেললো। আমার বুকটা ভীষণ ব্যথা করছে পল্লব, মনে হচ্ছে যন্ত্রণায় মারা যাব। তো আমি কি করব? বুক ব্যথা করছে, ওষুধ খাও। দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি তোমার জন্য। না, ওষুধ লাগবে না আমার, তুমি একটু কাছে থাকো আমার। এই বলে ভাবি আমার হাতটা তার বুকের উপর নিয়ে গেল। আমি কোনো প্রকার রেসপন্স করছি না। ভাবি এটা দেখে ভীষণ হতাশ হয়। আমি না একটা কথা বলবে পল্লব, কিছু মনে করো না তো। কি কথা? আমি হাতটা ভাবির বুকের উপর থেকে সরিয়ে এনে বললাম। তোমার ভাইয়ের কি কোনো প্রবলেম ছিল নাকি বিয়ের আগে থেকে? কিসের প্রবলেমের কথা বলছো? তুমি বুঝতে পারছো না? না, সত্যিই পারছি না। কিসের প্রবলেম? আমার মনে হয় ওর ভিতরে কোনো সমস্যা আছে। আমরা একদম সুখে নেই পল্লব। ভাবি, তুমি তোমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল কথা আমাকে কেন বলছো? আমার মনে হচ্ছে সকালে শিমুল আপুর সাথে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। অসুস্থ হয়ে যাচ্ছ তুমি। আমি একদম ভালো নেই পল্লব। আমার তো মাঝে মাঝে মনে হয় তোমার ভাইয়া কোনো পুরুষই না, ওর ভিতরে কিচ্ছু নেই। তাজ্জব বনে যাচ্ছে আমি এগুলো কথা শুনে। এগুলো কোন ধরনের কথা? তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, ভাইয়া হয়তো ভাবিকে সন্তুষ্ট করতে পারে না, কিন্তু সেটা আমাকে বলার কি মানে হয়? ভাইয়ার কোনো প্রকার প্রবলেম থাকলে ওকে ডাক্তার দেখাতে বলো ভাবি। ওর দ্বারা কিচ্ছু হবে না, আর ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি আমি পল্লব। লক্ষ্য করলাম ইতিমধ্যে ভাবির হাত আমার রানের উপর রেখেছে, খামচে ধরেছে আমাকে। বুঝতে পেরেছি আমি ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছি। না, এখানের 1 সেকেন্ড অপেক্ষা করা ঠিক হবে না। হয়তো আবারও কোনো এক ভুল স্টেপ নিয়ে বসবো। শারীরিক যাতনা এমন একটা জিনিস, একবার জাগ্রত হলে তাকে নিয়ন্ত্রণ করা কষ্টকর। তখন আর ভালো মন্দ জ্ঞান থাকে না কারো মাথায়। ভাবির হাতটা ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়লাম। তারপর রুম থেকে বেরিয়ে যাই। সামনের দিকে আসতে দেখি শিমুল আপু আর মা এইমাত্র বাড়িতে এসে ঢুকলো। শিমুল আপুর মুখ মলিন করে দাঁড়িয়ে আছে। মা হাস্যোজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, একটা খুশির খবর আছে বাবা। কিসের খুশির খবর আম্মা? শিমুর মা হতে চলেছে। এই দেখ মেডিকেল রিপোর্ট। শিমুল আপুর দিকে তাকিয়ে আমার হাত থেকে রিপোর্টটা নিলাম। মা শিমুল আপুকে নিয়ে ঘরের ভেতর চলে যায়। আমি রিপোর্টটা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছি। কেন জানি না খুলে দেখতে ইচ্ছে করছিল না। একটু আগে বলা মায়ের কথাটা এখনও কানে বাজছে। শিমুল মা হতে চলেছে।
এটা শোনার পরে কেমন একটা অনুভূতি হতে লাগলো নিজের ভেতর, যা আগে কখনো হয়নি। এই প্রথম এমন অভিজ্ঞতার সাথে পরিচিত হচ্ছি। এতদিন মনে মনে এটাই চেয়েছি, যেন বাচ্চাটা না আসে। কিন্তু আজকে তার আসার সংবাদ শুনে আমার উল্টো এত ভালো লাগছে কেন বুঝতে পারছি না। আমার তো খুশি হবার কথা নয়। এই বাচ্চাটা আমাদের দুজনের সমস্যা বাড়িয়ে দিয়েছে বহুগুণে। তারপরেও ওর উপর কোনো প্রকার রাগ বা অভিমান উপলব্ধি করতে পারছি না আমি। এই অদ্ভুত অনুভূতির কারণ জানা নেই আমার। হয়তো এটাই পিতৃত্ব, যে অভিজ্ঞতার সাথে সবাই একটা নির্দিষ্ট সময়ের সাথে পরিচিত হয়। আমার ক্ষেত্রেও তাই ঘটেছে। শিমুলাপুর সাথে এই মুহূর্তে কথা বলা জরুরি। জানিও পুরোপুরি ভেঙে পড়েছে। ফাইলটা হাতে নিয়ে শিমুলাপুর রুমে গেলাম। ও নেই রুমে। ওয়াশরুমের দরজাও অফ। তার মানে ওয়াশরুমের ভেতরে আছে। ফাইলটা রেখে ঘর থেকে বেরিয়ে আসবো, ঠিক তখন শিমুলাপুর ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে খানিকটা স্থির হয়ে গেলাম। এটা তো তাজ ভাইয়ের ফোন কল। তাজ ভাই শিমুলাপুকে ফোন কেন করলো? ওর তো এখন শিমুলাপুর সাথে যোগাযোগ করার কোনো কথা নয়। ওয়াশরুমের দরজার দিকে তাকাতে তাকাতে ফোনের কল লিস্ট চেক করতে থাকি। হায় আল্লাহ, এটা কি দেখছি আমি? ভেতরে তাজ ভাইয়ের অসংখ্য ফোন কল, রিসিভ, ডায়াল, মিসড কল সব কিছুই রয়েছে। তার মানে শিমুলাপুর যোগাযোগ আছে তাজ ভাইয়ের সাথে। ও তো সেটা একবার আমাকে বুঝতে দেয়নি। কি চলছে ওদের দুজনের ভেতর? শিমুলাপুর ফোনের কল লিস্টের দৃশ্য যেন ফ্রিজ করে দিয়েছে আমাকে। ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই শিমুলাপু ওয়াশরুমের দরজা খুলে আমাকে দেখে ফেললো। লক্ষ্য করলাম ও যেন একটু চমকে উঠলো আমাকে দেখে। শিমুলাপু, তাজ ভাইয়ের সাথে তোমার যোগাযোগ আছে, এটা তো আগে বলোনি আমায়। যোগাযোগ আছে মানে? কিসের যোগাযোগ? এই ফোনগুলো কিসের তাহলে? আমি ফোনটা একটু এগিয়ে দিই তার দিকে। তুই জানিস না, তাজ মাঝে মধ্যেই আমার কল দিত, এখনো দেয়। কেন? ওনার সাথে তোমার কি এমন কথা থাকতে পারে? এর কথা থাকবে? আমায় বিরক্ত না করলেও পেটের ব্যথা হজম হয়? এখানে আমি ভালো আছি, হয়তো এটাও সহ্য হচ্ছে না, সহ্য করতেই পারে না। সে না হয় বুঝলাম, তাজ ভাই মাঝে মধ্যেই তোমায় কল দিয়ে বিরক্ত করে, কিন্তু ডায়াল কলগুলো কিসের? তুই কি আমাকে সন্দেহ করছিস বলো? এবার পুলিশের মতো জেরা করছিস কেন? ছি, আমি তোমাকে সন্দেহ কেন করব? আমি যা জানতে চাইছি আর কিছু না। তার যাতে আমায় ফোন দিয়ে বিরক্ত না করে, আমার সাথে যোগাযোগ যাতে না করে, সেটাই বললাম ওকে। তুই বল, ওর সাথে এছাড়া আমার কি কথা থাকতে পারে? আচ্ছা শোনো, তুমি আর ওনার কল রিসিভ করো না, আর নাম্বারটা দরকার হলে ব্লক করে রাখো। ঠিক আছে, তাই করবো। আর তুই রাগ করিস না প্লিজ, আমার তোকে আগেই জানানো উচিত ছিল। ঠিক আছে, আমি ঘর থেকে বেরিয়ে যাব। শিমুলাপু পেছন থেকে ডাক দিল আমায়। বলো শোন, হ্যাঁ বলো। আমার রিপোর্ট দেখেছিস তো? দেখেছি। এখন কি করবো আমরা? আমি সেটাই ভাবছি, কি করব। এখন আম্মা আব্বাকে বিষয়টা জানানো ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। কি জানাবি তুই? কি আর বলবো, সবাইকে এটাই বলতে হবে, এই বাচ্চাটা তাজ ভাইয়ের নয়, আমার। কিন্তু ওনারা এটা কি মানতে চাইবে? আমার মনে হয় এই বাড়িতে তোর আর আমার দুইজনের দিন শেষ হতে চলেছে। এটা ছাড়া আর কোনো অপশন আছে আমাদের কাছে? কয়েকদিনের মধ্যে সবাই জেনে যাবে তুমি প্রেগন্যান্ট, আর তাজ ভাইও এটা জানে। এখন এই বাচ্চাটা তার নয়। সে তো বাচ্চাটাকে স্বীকার করবে না কিছুতেই, উল্টো তখন নিজেকে বাঁচাতে আমাদের সত্যিটা সবাইকে জানিয়ে দেবে। সেটাও ঠিক, আমি বুঝতে পারছি না কি করব। উনি সবাইকে জানানোর আগে আমাদের আম্মা আব্বাকে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবি তুই ওনাদের? দেখো আপু, একটা সত্য যতই তিক্ত হোক না কেন, সেটা স্বীকার করার ভেতর আলাদা প্রশান্তি থাকে। অন্তত মিথ্যার বোঝা বই বেড়ানোর থেকে আমাদের বাচ্চাটাকে নিয়ে আর মিথ্যাচার করা ঠিক হবে না। আমি ঠিক বাড়ির সবাইকে ম্যানেজ করে নেব, যাতে তারা সবাই তোমার আমার বিয়েটা মেনে নেয়। তুই কি বলছিস আমি জানি না। তোর আমার বিয়ে, এটা ভাবতেও আমি জানি না কি হবে। এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে আমাদের বিয়ে ছাড়া কোনো অপশন নেই। আর বয়সের ব্যবধান তো কী হয়েছে, আমাদের ধর্মেও জায়েজ আছে এটার। শিমুলাপু আমার কথা শুনে কাঁদতে লাগলো। ওর কান্নার কারণটা আমি বুঝতে পারছি। এই সময় মুখে না বললেও ওর উপর থেকে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা উপলব্ধি করতে পারছি আমি। আমাকে যত দ্রুত সম্ভব এই সমস্ত পরিস্থিতি ঠিক করতে হবে, আর কিছুর জন্য না হোক, নিজের সন্তানের জন্য হলেও। তারপর ঘর থেকে বের হয়ে গেলাম। বেরিয়ে মেইন গেটের সামনে আসি একটু বাইরে যাব বলে, ঠিক তখনই কেউ পিছন থেকে এসে চোখ দুটো চেপে ধরলো। আমি একটু হলেও সে হাতের স্পর্শ অনুমান করতে পারলাম। প্রাচী, তুমি তুমি কখন এলে? মেয়েটা আমাকে ছেড়ে দিয়ে হো হো করে এসে উঠল। আমি পেছন ঘুরে তাকাই। হ্যাঁ, আমার অনুমানই ঠিক। প্রাচী আমার ভাবির ছোট বোন, অর্থাৎ দর্পণ ভাইয়ের শালিকা। ওর সাথে আমার বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যদিও আমাদের বাড়িতে খুব একটা আসে না, তবে আমার মাঝে মধ্যেই ভাই আর ভাবির সাথে ওদের বাড়িতে যাওয়া হতো। প্রায় 6 মাসের উপরে কোনো প্রকার যোগাযোগ ছিল না আমাদের ভেতর। তার মানে এখনো মনে রেখেছেন আমাকে? কি যে বলো না, তোমাকে বলতে পারি
আর আমি যাকে একবার দেখি সারা জীবনে বলি না। তাই নাকি? হঠাৎ এইভাবে না জানিয়ে এলে? আমাদের কাউকে বললে আমরা না হয় তোমাকে গিয়ে নিয়ে আসতাম। আমি তো জানাতেই চেয়েছিলাম আপনাকে, কিন্তু আপু আর দুলাভাই এমন জরুরি তলব করলো, সঙ্গে সঙ্গেই চলে আসতে হলো। ভাবি আর ভাই ডেকেছে তোমায়? হুম। তাই কি এমন জরুরি কারণে ডাকলো? সে কি জানি আমি। আচ্ছা শুনুন, আমি শিমুল আপুর সাথে একটু দেখা করে আসি, পরে না হয় কথা বলবো। এই বলে প্রাচী চলে গেল। ও শিমুল আপুকে আগে থেকেই চেনে, খুব ভালো করেই। কিন্তু একটা ব্যাপার খটকা লাগছে আমার কাছে। ভাইয়ার ভাবি প্রাচীকে জরুরি তলব কেন করলো? কি করতে চাইছে ওরা? ভাইয়া ভাবির সাথে বিষয়টা নিয়ে কথা বলা দরকার। ওদের রুমের দিকে এগিয়ে যেতেই ভেতর থেকে আম্মার গলার আওয়াজটা শুনতে পাই। আম্মা ভাবি ভাইয়া কোন একটা বিষয় নিয়ে কথা বলছে। আমি ভেতরে না ঢুকে দরজার বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছি ওরা কি বলছে। কাবিনটা তো করে রাইখা যায়। হ্যাঁ আম্মা, আমিও তাই ভাবছি। বিয়ের অনুষ্ঠান না করি এখন, অন্তত কাবিনটা করে রাখাই যায়। তারপর ওরা দুজন যে যার মতো থাকবে। বুঝতে পারছেন এরা কিসের কাবিনের বিয়ের কথা বলছে। একটা অদ্ভুত কৌতূহলের সৃষ্টি হয় আমার মনের ভেতর। আচ্ছা, আমি পল্লবীর সাথে কথা বলি আগে, তোরা কি বলিস? আম্মা ভাইয়ার ভাবিকে প্রশ্ন করে। হ্যাঁ বলো, তবে আমাদের সিদ্ধান্তই কিন্তু বহাল থাকবে আম্মা। পল্লবের সাথে প্রাচীর কাবিন ফাইনাল, আর সেটা যত দ্রুত সম্ভব। আমরা জানিও এই প্রস্তাবে না করতে পারবে না। এরা একে অপরকে খুব ভালো করেই চেনে। কথাগুলো শুনে যেন বুকটা মোচড় দিয়ে উঠলো আমার। মাথাটা বনবন করে ঘুরতে লাগলো। ভাইয়া ভাবি হঠাৎ আমার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছে কেন? ওরা কোনোভাবে আমার আর শিমুলাপুর ব্যাপারটা জেনে যায়নি তো? হয়তো এটা ওদের একটা চাল, আমাকে বাজেভাবে ফাঁসানোর জন্য। কিন্তু এই মুহূর্তে আমি শিমুল আবুকে ছেড়ে অন্য কারোর সাথে কাবিন করবো কি করে, যার গর্বে কিনা আমার সন্তান বড় হচ্ছে? হায় আল্লাহ, এ কোন বিপদে ফেললে আমায় তুমি? তোর সাথে আমাদের একটা বিষয়ে কথা বলার আছে। আমরা জানি তুই আমাদের কথার সম্মান রাখবি। ভাই আমাকে উদ্দেশ্য করেই বলল। ঘরের ভেতরে আমি, ভাইয়া ভাবি আর আম্মা। দরজার বাইরে শিমুলাপুর সাথে প্রাচী দাঁড়িয়ে। ওরা আমাদের ভেতরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। হ্যাঁ বলো, কি বলতে চাও? দেখ ভাই, তুই হয়তো শুনে অবাক হবি। তোর কাছে এটা তাড়াহুড়া মনে হতে পারে, তারপরও বলছি। আমি খুব ভালো করেই জানি এরা আমাকে কি বলার জন্য ডেকেছে এখানে। তবুও সবটা না জানার নাটক চালিয়ে যাচ্ছি। আরে বলো না ভাইয়া, কি হয়েছে? আমরা তোমার সাথে প্রাচীর কাবিন করে রাখতে চাই। এক্ষুনি বিয়ের অনুষ্ঠান করব না, তবে তোদের কাবিটা এক্ষুনি করে রাখতে চাই। তোর কোনো আপত্তি নেই তো? ভাইয়ের মুখের কথা শুনে আমি দরজার দিকে তাকালাম। শিমুলাপুর মুখ বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে আছে। সব থেকে বেশি অবাক হচ্ছি প্রাচীর প্রতিক্রিয়া দেখে। তার মানে ও আগে থেকে জানতো সবটা, নয়তো একটু হলেও নিজের বিয়ের কথা শুনে অবাক হতো। আমি এই মুহূর্তে ভাইয়া ভাবি আর আম্মাকে কি করে শিমুলাপু আর আমাদের বাচ্চার বিষয়ে বলবো বুঝতে পারছি না। কি হলো, কথা বলছিস না কেন? তোর প্রাচীকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? আচ্ছা, তোমার বাইরে কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নেই তো? ভাবির কথা শুনে ভাইয়া হেসে উঠল। কি যে বলো না তুমি, ও করবে অ্যাফেয়ার? তাহলে হয়েছেই। মেয়েদের সামনে দাঁড়িয়ে কথা বললে দেখেছে কোনোদিন ঠিকঠাক? তাছাড়া আমি আমার ভাইকে ভালো করেই চিনি। ওর কারোর সাথে সেরকম কিছু থেকে থাকলেও আমাদের নিশ্চয় করতো। আর 5টা ছেলে মেয়েদের মতো লুকিয়ে রিলেশন করার শিক্ষা আমরা দেইনি ওকে। সর্বনাশ, ভাইয়া এগুলো এখন কেন বলছে? ওর এই কথাগুলো আমার সত্যিটা প্রকাশ করার ক্ষেত্রে আরও বেশি বাধা সৃষ্টি করছে। ওরা এতটা অন্ধের মতো বিশ্বাস করে আমায়। এখন কি করে জানাবো যে আমার কারোর সাথে অবৈধ সম্পর্ক হয়েছে? এমনকি আমার বাচ্চাও তার গর্ভে। আমি ইনোসেন্ট নই, অনেক আগে নিজেকে নষ্ট করে ফেলেছি। এটা শোনার পর ওরা কি আমাকে ক্ষমা করতে পারবে? কি করে মুখ দেখাবো সবার সামনে? যতটুকু সাহস সঞ্চয় করে এসেছিলাম সবটা ভাইয়ের কথা শুনে ছাই হয়ে গেল। আর কিছু বলা হলো না আমার। মাথা নিচু করে বসে রইলাম। চুপ করে আসিস যে, কিছু বল। কি বলবো আমি? আমার মনে হয় প্রাচীর সাথে কথা বলা দরকার তোমাদের সবার আগে। আরে তুমি ওর কথা ছাড়ো, তুমি রাজি কিনা সেটা বলো। তবে এটা ঠিক আমার বোনের জন্য তোমার থেকে ভালো জামাই আর দুটো কোথাও পাবো না আমি। এবার বুঝেছি, ভাবি হয়তো গতকাল নাটক করেছিল আমার সাথে। দেখতে চেয়েছিল আমি কেমন ধরনের ছেলে। তা না হলে উনি এমন ব্যবহার কেন করবেন আমার সাথে? এখন বুঝতে পারছি ওনার বলা সমস্ত কথাগুলো মিথ্যে।
উনি আসলে যাচাই করতে চেয়েছিল আমায় নিজের বোনের জন্য। কি হলো, তুই এখনো চুপ করে থাকবি? চুপ করে আছে কেন বুঝতে পারছো না? বেচারা সবার সামনে বড্ড লজ্জা পাচ্ছে যে ও এই বিয়েতে রাজি। মুখের দিকে তাকিয়ে থাকো, ঠিক বোঝা যাচ্ছে। সবাই নিজেদের মনের কথাগুলো আমার উপর চাপিয়ে দিয়ে পরোক্ষভাবে রাজি করে দিল আমায়। আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসি। দরজার সামনে আসতেই শিমুলাপুর প্রাচীর মুখোমুখি হই। প্রাচী আমায় দেখে লজ্জায় পালিয়ে গেল। এদিকে শিমুলাপুর চোখ জলে ছলছল করছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওর দিকে এক পলক তাকিয়ে চলে গেলাম। এরপর রাতের বেলা, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি। এমনিতেই শরীরটা ভালো নেই, তার উপর মাথায় নানা চিন্তা। বাড়ির সবাই পাগল করে ছাড়বে আমায়। একদিকে শিমুলাপু, অন্যদিকে আমার বিয়ে। শাকের করাতের মতো অবস্থায় পড়ে আছি আমি। দিনের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘুম ভেঙে গেল। ব্ল্যাঙ্কেটের ভেতরে কারো অস্তিত্ব অনুভব করছি আমি। দুটো নরম হাত আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। ধীরে ধীরে ঘুরে তাকালাম। আরে, এ তো প্রাচী। প্রাচী এত রাতে এখানে কেন? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আমার মুখটা চেপে ধরলো। তারপর কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলতে লাগলো, কোনো কথা বলো না, বাড়ির লোকজন জেগে যাবে। তুমি এসেছো কেন এত রাতে? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। চলে যাও প্লিজ। হোক সর্বনাশ, আজ আমি নিজের সর্বনাশ করতেই এসেছি এখানে। মানে কি বলছো তুমি? প্লিজ আমাকে একটু ভালোবাসো না, তোমার ভালোবাসা পেতে বড্ড ইচ্ছে করছে। পাগল হয়ে গেছো নাকি? চলে যাও। হ্যাঁ, পাগল হয়ে গেছি। আজকের রাতে আমার সমস্ত পাগলামি সহ্য করতে হবে তোমায়। এই বলে প্রাচী আমার টি শার্টের বোতাম খুলতে লাগলো। শার্টটাকে চেয়ারের উপর ছড়ে ফেলে তারপর আমার বুকে আলতো করে একটা চুমু খেলো। মুহূর্তে সারা শরীর কেঁপে উঠলো আমার। একটা ঝাঁকুনি অনুভব করলাম। প্রাচী এক পর্যায়ে আমার বেল্টে হাত দিল। হাত দিয়ে খোলার চেষ্টা করছে। আমি ওকে থামিয়ে দিলাম। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এসব করবো না এখন। করবে না মানে? তুমি কি পুরুষ নও? না, ভালো লাগছে না আমার। প্লিজ না করো না, দেখো তোমার ভালো লাগার ব্যবস্থা আমি করছি। নিরুপার হয়ে প্রাচীর কাছে নিজেকে সঁপে দিলাম। এমন সময় একটা চিৎকারে ঘুম ভেঙে যায়। ধরপড় করে বিছানার উপর উঠে বসি। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু সেই চিৎকারের শব্দটা আবারও বেশি আসলো। তবে এবার আর স্বপ্নে নয়, বাস্তবে। বাস্তব আর স্বপ্ন যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বিছানা থেকে উঠে বাইরে ছুটে গেলাম। ভাই আর ভাবি উঠে এসেছে ইতিমধ্যে। প্রাচীর গলার আওয়াজ না। হ্যাঁ, আমি স্পষ্ট শুনতে পেলাম। ও এত রাতে বাইরে কি করছে? তোমরা প্লিজ এখন এত কথা না বলে চলো গিয়ে ওকে খুঁজি। আমার কিন্তু খুব ভয় করছে। ভাবি তুমি টেনশন করো না, দেখছি আমরা। শব্দটা অনুসরণ করে আমি, ভাবি আর ভাইয়া বাড়ির পেছনের গার্ডেনের দিকে গেলাম। সেখানে যেতেই ভাবি প্রাচীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে জোরে চিৎকার দিয়ে দিল। আমরা সবাই ছুটে যাই ওর কাছে। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে প্রাচী। ওর মাথা দিয়ে অসম্ভব রকমের রক্তক্ষরণ হচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ অ্যাটাক করেছে ওর ওপর। ভাইয়া প্রাচীকে কোলে তুলে দ্রুত গতিতে ভেতরের দিকে নিয়ে গেল। ভাবিও তার সাথে কান্না করতে করতে এগিয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। বাড়ির ভেতরে আম্মা, শিমুল, আপু, ভাইয়াদের সবার শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। প্রাচীর রক্তের দিকে টর্চের আলো ফেলে তাকিয়ে আছি সেদিকে। বুঝতে পারছি না কি অ্যাটাক করলো ওকে। ওর উপর কার কিসের এত রাগ, আর ওকে মেরে ফেলে বা কার কি লাভ? আলোতে একটু পাশে নিতে একটা অদ্ভুত জিনিস দেখে চমকে উঠলাম। শিমুল আপুর একটা ভাঙা হাতের কাছের চুড়ি রক্তের পাশে পড়ে আছে। চুড়িগুলো চিনতে এক মুহূর্ত ভুল হলো না আমার, কারণ এগুলো কত পরশুই আম্মু কিনে দিয়েছিল ওকে। স্পষ্ট মনে আছে। তাহলে কি শিমুল আপু ছিল এখানে? ও কোনোভাবে প্রাচীকে, কিন্তু কেন? হায় আল্লাহ, এটা হয় কি করে? ভাঙা চুড়িগুলো আমি মাটি থেকে কুড়িয়ে নিলাম। কিছু টুকরোতে প্রাচীর রক্ত মিশে আছে, তারপরেও কুড়িয়ে নেই। বাড়ির ভেতরে ঢুকে দেখে ইতিমধ্যে গাড়ি এসে গেছে। ভাইয়ার ভাবি গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। আমাকে বলল যেন সকাল সকাল আমি হাসপাতালে যাই। এই মুহূর্তে বাড়ি খালি করে সবার বেড়ে যাওয়া ঠিক হবে না। প্রাচীর অবস্থা এতটাই সাংঘাতিক, ওকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হলো। বাড়িতে এখন শুধু মা আর শিমুল আপু। আমি আর দেরি না করে সোজা শিমুল আপু রুমে গেলাম। ও সবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি ভেতরে ঢুকতেই চমকে উঠলো। আরে কি হলো? তুই এখন আমার ঘরে? আমি তো চমকে উঠেছিলাম। ইদানিং তুমি একটু বেশি চমকাচ্ছ না শিমুল আপু? মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি আর কোনো কথা না বলেই ভাঙা চুড়িগুলো শিমুল আপুর সামনে ধরলাম। ও কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকের দিকে। কি এগুলো? এগুলো ভাঙা কাছের চুড়ি। তো আমি কি করব? আমাকে দেখাচ্ছিস কেন?
কারণ এগুলো তোমার কাছের চুড়ি, যেগুলো আম্মা কিনে দিয়েছিল তোমায়। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এই চুড়িগুলো আমার কেন হতে যাবে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। শিমুলাপু আমাকে অবাক করে দিয়ে ড্রয়ার থেকে ওর নতুন কাচের চুড়িগুলো বের করে আমাকে দেখালো। কি হলো? এবার মুখ বন্ধ কেন? কিছু বল। এগুলো তোমার নয় তাহলে? আর আমি কি ভেবেছিলাম। ছি, তুই আমাকে সন্দেহ করছিস? তুই ভাবছিস আমি প্রাচীকে? ভাবলি কি করে তুই? ও আমার বোনের থেকে কম নয় কোনো অংশে। আচ্ছা সরি, আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছি। প্লিজ আমার কথায় রাগ করো না তুমি। শিমুলাপুর ঘর থেকে বেরিয়ে এলাম। সত্যি এগুলো আমারই বাড়াবাড়ি। সেদিন তাজ ভাইয়াকে নিয়ে, আজ আবার চুরি। আমি শিমুলাপুর ওপর অতিমাত্রায় সন্দেহপ্রবণ হয়ে উঠছি। আমার এই ব্যবহার শিমুলাপুকে কষ্ট দিচ্ছে। এরপর আর কোনো বিষয় নিশ্চিত না হয়ে কোনো কথাই বলবো না ওর বিষয়ে। এই সময় আমার ওর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া উচিত, সেটা না করে অযথা সন্দেহ করে যাচ্ছি। পরদিন সকালেই হাসপাতালে প্রাচীকে দেখতে গেলাম। ওর শারীরিক অবস্থা এখন অনেকটাই অনুকূলে। ডক্টর জানিয়েছে আরেকটু ট্রিটমেন্ট নিলেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। প্রাচীর কেবিনে গেলাম আমি। গিয়ে দেখি দুটো মোটা বালিশ মাথার নিচে রেখে শুয়ে আছে। আমাকে দেখে একটা মুচকে হাসি দিল প্রাচী। ওর পাশে গিয়ে একটা টুলের উপরে বসলাম। এখন কেমন লাগছে প্রাচী? অনেকটা ভালো। বাহ, তুমি জানো আম্মা, গত রাতে চোখের পাতা এক করতে পারিনি তোমার চিন্তায়। আর তুমি? প্রাচীর এই প্রশ্ন একটু হলো সংকোচে ফেলে দিল আমায়। কি বলবো ওকে বুঝতে পারছি না। আমার একটা হাত নিজের দিকে টেনে নিল। বলো, তোমার চিন্তা হয়নি আমার জন্য? কেন হবে না? নিশ্চয় হয়েছে। তুমি অতিথি আমাদের বাড়ির। শুধুই অতিথি, আর কিছু নয়? এখন চুপ থাকো। ডক্টর এমনিতেই তোমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছে। পুরোপুরি সুস্থ হওনি তুমি। ঠিক আছে, বেশি কথা বলবো না। আমার একটা শেষ প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? তুমি আমায় বিয়ে করবে তো? এখন এই প্রশ্ন কেন? ভাইয়া বলেছে আমি সুস্থ হলেই নাকি যত দ্রুত সম্ভব আমাদের কাবিনের ব্যবস্থা করবে। কখন বললো এই কথা? এই তো একটু আগে। আচ্ছা আমি উঠি এখন, তুমি রেস্ট নাও। আমি উঠে বেরিয়ে যাব, ঠিক তখনই প্রাচী পেছন থেকে আবারও বলে উঠলো, তুমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর দিলে না। বলো, আমায় বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? আমি ওর কথায় কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেলাম। হ্যাঁ, এটা বলাই যেত এই বিষয়ে আপত্তি আছে আমার। কিন্তু যখন সে আপত্তির কারণ জিজ্ঞাসা করত, তখন কি উত্তর দিতাম? এই ভয়ের সংকোচটাই কুড়িয়ে কুড়িয়ে মারছে আমায়। উত্তেজনার বশে একটি রাতের করা ভুল আমার জীবনের সব কিছু ওলটপালট করে দিল। নয়তো প্রাচীকে বিয়ে করতে কোনো আপত্তি ছিল না আমার। ওকে বরাবরই ভালো লাগতো আমার। এখন সে ভালো লাগাটা কাজ করে, কিন্তু আমি তো নিরুপায়। এই মুহূর্তে কিছু করার নেই আমার। এরপর হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। পথিমধ্যে আবারও সেই ফেক আইডি থেকে একটা মেসেজ আসে। আমার আর তোমার মাঝে যে বাধা হয়ে আসবে তাকে সরিয়ে দিব আমি। তার মানে এগুলো তোমার কাজ? প্রাচীকে অ্যাটাক তুমিই করেছো? এইবারের মতো ছেড়ে দিলাম, এর পরের বার আর সেই সুযোগ দেব না। কে তুমি? কেন করছো এসব? আমার মনে হয় এবার আমাদের সামনাসামনি কথা বলা উচিত। আমি কে সেটা এখনই জানা খুব জরুরি নয়, তবে এটা জেনে রাখো, আমি যেই হই না কেন, আমি প্রাচীর খুব কাছের একজন মানুষ। লজ্জা করছেন এটা বলতে? নিজেকে প্রাচীর কাছের মানুষ বলে দাবি করছো, আবার তাকে পেছন থেকে ছুরি মারছো। ছি! হঠাৎ আমার গাড়িটা রাস্তার মাঝে ব্রেক কষলো। সামনে তাকিয়ে দিকে বিশাল বড় জ্যাম পড়ে গেছে। এখন এই বিরক্তিকর জ্যামের মাঝে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। গাড়ির জানালাটা খুলে বাইরের দিকে তাকালাম। ঠিক তখন আমার কয়েক গজ দূরে একটা গাড়ির দিকে চোখ পড়তে চমকে উঠলাম। যা দেখলাম বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। শিমুলপু আর তাজ ভাইয়া একটা গাড়ির ভেতর বসে আছে। ওদের দুজনের মুখেই হাসির ছাপ স্পষ্ট। দেখে বোঝার উপায় নেই এদের ভিতরে ডিভোর্স হয়েছে কিছুদিন আগে। ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিল। শিমুলপু আর তাজ ভাইয়া আমার চোখের আড়ালে চলে গেল। বুঝতে পারছি না এরা দুজন একসঙ্গে কী করছে। শিমুলপু তাজ ভাইয়ের সম্পর্ক এতটাই তিক্ততায় পর্যবসিত হয়েছে, শিমুলপু তাজ ভাইয়ের মুখ দেখবারই কথা নয়। যাই হোক, কথাগুলো ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছালাম। গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা নিজের রুমে চলে গেলাম। শার্টটা খুলে ফ্যানের সুইচ অন করে বিছানার উপরে বসে পড়লাম। হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা হাত আমার দিকে ঠান্ডা লেবু শরবত এগিয়ে দিল। অনেক জার্নি করে এসেছিস, এটা খেয়ে নে। এ কি শিমুলাপু, তুমি? শিমুলাপুকে দেখে মনে হচ্ছে স্বপ্ন দেখছি। ওকে আমি একটু আগেই রাস্তায় দেখে আসলাম। আমার আগে বাড়িতে কি করে পৌঁছালো? কেন? আমাকে দেখে কি ভয় পেলি নাকি? তুমি বাসায় আসলে কখন? বাসায় আসলাম মানে? কি বলছিস তুই? আজ তাজ ভাইয়ের সাথে বেরোনি তুমি? পলক, তুই পাগল হয়েছিস? আমি তাজের সাথে বের হবো? তোর কি সত্যি তাই মনে হয়? তাহলে আমি রাস্তায় কাদের দেখলাম?
স্পষ্ট দেখলাম তুমি আর তাজ ভাই একটা গাড়ির ভিতর বসে আছো। শিমুলাপু আমার দিকে হা হয়ে তাকিয়ে রইল। ও যেন আকাশ থেকে পড়লো আমার কথা শুনে। আমি নিজের সংকোচের ভেতরে পড়ে গেলাম। তাহলে কি যা দেখেছি সবটাই মনের ভুল? না না, এত বড় ভুল হয় কি করে? আমি নিশ্চিত চোখের সামনে যা দেখেছি পুরোটাই সত্যি। দেখ, আমার মনে হয় প্রাচীকে নিয়ে তুই একটু বেশি ভাবছিস, তাই সব ভুলভাল জিনিস দেখছিস। আমার কথা বিশ্বাস না হলে তোর আমাকে গিয়ে জিজ্ঞেস কর কি। আজ কোথাও বের হইনি আমি। আমাকে জিজ্ঞেস করে দেখি শিমুলাপু কোথাও বের হয়েছিল কিনা। তার উত্তরে কিছুই পরিষ্কার হলো না। আমার বক্তব্য, তিনি উপরের রুমে ছিলেন। শিমুলাপু একবার তার ঘরে এসেছিলেন, তারপর আর দেখা হয়নি। আমার মনের সন্দেহ থেকে গেল। কোনো রকম কুল কিনারাই হলো না। এরপর শিমুলাপু আমার ঘর থেকে বেরিয়ে যায়। আমি ল্যাপটপটা খুলে বসি। আজকে একটা বন্ধুর সাথে কথা হয়েছিল। ও আমাকে কনফার্ম করেছে যে করেই হোক ওই ফেক আইডির আসল মালিককে খুঁজে বের করে দেবে। অর্থাৎ যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটা পেয়ে গেলে আসল কালপিট পর্যন্ত পৌঁছাতে পারবো। আমার সেই বন্ধুটাকে নক করতে যাব, ঠিক তখনই আবার সেই ফেক আইডি থেকে একটা ভিডিও আসলো। ভিডিওটা ওপেন করতেই গা গুলি উঠলো আমার। হোয়াট দ্য হেল! এগুলো আমাকে পাঠানোর সাহস হয় কী করে তোমার? একদিন তুমি আমি এইভাবেই সময় কাটাবো। আই লাভ ইউ পল্লব। এটা কিছুতেই সম্ভব নয়, মরে গেলেও নয়। কেন নয়? আমি তোমাকে না পেলে কি করব তুমি ভাবতেও পারছো না এই মুহূর্তে। আমাকে কিছুই ভাবতে হবে না, যা খুশি করে নাও তুমি। ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবে বলছি। তোমার সেই ভিডিও কিন্তু এখনো আছে আমার কাছে। এটা ভাইরাল করতে 1 মিনিটও লাগবে না আমার। কী চাও তুমি আমার কাছে, সত্যি করে বলো। কেন আমার লাইফটা হেল্প করে দিচ্ছ? কি চাও তুমি? আমি তোমাকে চাই পল্লব, তোমার ওই শরীরটা চাই। তুমি নিজেও জানো না কি জ্বালা জ্বলছে আমার মনের ভেতর। তোমার দুষ্টু স্পর্শই একমাত্র আমার মনের এই যন্ত্রণা মেটাতে পারে। আমি জানি তুমি যেই হও না কেন, তুমি নিশ্চয়ই কোনো মেয়ে। একজন মেয়ে হয়ে এরকম নির্লজ্জের মতো কথা বলছো কি করে? আমার তোমার জন্য সব বিসর্জন করে দিয়েছি পল্লব। যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছিল সেই দিনই তোমার ভালোবাসার লোভে পড়ে গেছি। না, এই ভালোবাসা শুধু মনে নয়, তোমার থেকেও তোমার পুরুষত্বকে বেশি ভালোবেসে ফেলেছি আমি। জানো তো, তোমার মতো পুরুষ দুটো হয় না। তুমি নিজেও জানো না তুমি কি। শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবে না তুমি। তার মানে তুমি আমার কথা মানবে না, তাই তো? প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে আমার আর কিছু করেনি। নিজের চূড়ান্ত সর্বনাশের জন্য প্রস্তুত থেকো। ল্যাপটপটা অফ করে বিছানার এক কোণায় সরে মারলাম। ইচ্ছে করছে ভেঙে ফেলি এটা। না জানি সে কী করতে চলেছে। এই ভিডিওটা একবার ফাঁস হয়ে গেলে তখন কি হবে ভেবেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। একদিকে আসন্ন বিয়ে, অন্যদিকে শিমুলাপুর প্রেগনেন্সি, তার উপরে ভিডিওর উপদ্রব। জানি না সেদিন রাতে কে এই কাজ করেছিল। একবার যদি তাকে খুঁজে বের করতে পারি, তার সাথে যে কি করব আমি নিজেও ভাবতে পারছি না। এসব ভাবনার মাঝেই আমার বন্ধুর ফোন কল আসলো। হ্যাঁ গুঞ্জন, বল। কিছু করতে পেরেছিস ভাই? প্রসেসিংয়ে আছে, খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব। একটু ভালো করে ট্রাই কর, আমাকে বাঁচা ভাই। চিন্তা করিস না, আশা করি 2-1 দিনের ভেতরে একটা ভালো খবর দিতে পারবো। জাস্ট একবার তার নাগাল পাই, দেখ তারপর কি করি। গুঞ্জন ফোনটা কেটে দিল। আমি হাসপাতালে ফোন দিয়ে জানতে পারি প্রাচীকে খুব তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া হবে। আর ভাইয়া নাকি হাসপাতাল থেকে সোজা বাড়িতে আসছে। ভাবি আম্মাকে বলতে বলল। এরপর সন্ধ্যাবেলা আমি একটা চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে আছি। আকাশের কোণায় ভারী মেঘ জমেছে, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখার প্রতি বরাবরই নেশা কাজ করে, তাই মনে মনে কামনা করছি যেন বৃষ্টি হয়। নিজের মনে সমস্ত দুশ্চিন্তা, হতাশা বৃষ্টির জলের সাথে ভাসিয়ে দেওয়া যাবে। হঠাৎ অনুভব করলাম কেউ আমার কাঁধের পিছনে হাত রেখেছে। ভাই আমাকে কিছু বলার সুযোগ না দিই আমার শার্টের করার ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। ভাইয়ের এই অগ্নিরূপ আমি কখনো দেখিনি। বেশ ভয় লাগছে আমার। আমাকে ঘরের ভেতর ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর নিজের মোবাইলটা বের করে আমার চোখের সামনে ধরল। সর্বনাশ, যা ভয় পেয়েছিলাম তাই হলো। আর শেষ রক্ষা হলো না আমার। সেই ব্যক্তি ভাইয়ের কাছে ভিডিও পাঠিয়ে দিয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করছি। শুধু এখানে শিমুলাপুর মুখটা বড্ড অস্পষ্ট, শুধু আমাকে বোঝা যাচ্ছে। এর কারণ কি আজও বুঝে উঠতে পারিনি আমি। আমি ভাইয়াকে কিছু বলতে যাব, ঠিক তখন আমার গালে সপাটে এক চড় বসিয়ে দিল। একটা প্রচণ্ড ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যাই আমি। তারপর ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলল, আজ তোকে শেষ করে দরকার হলে জেলে যাব আমি, কিন্তু তোর মতো কুলাঙ্গারের
কোনো প্রয়োজন নেই আমাদের। ওর চোখ থেকে যেন আগুন ঝরছে। বয়সের দিকে তাকানোর সাহস হচ্ছে না আমার। কি হলো পল্লব, এইভাবে তাকিয়ে আছিস কেন? ভাইয়ের কথায় ঘরের ভেতর থেকে বেরিয়ে এলাম। সত্যি সত্যি এরকম কিছু ঘটলে আর রক্ষা থাকবে না আমার। ভিডিওটার ভয় এতটাই তাড়া করে বেড়াচ্ছে আমায়, সবসময় উল্টাপাল্টা কিছু না কিছু ভাবছি। হ্যাঁ বলো ভাইয়া। একটা ভালো খবর আছে, কালকেই প্রাচীর বাড়িতে ফিরবে। ও আচ্ছা। তুই খুশি হসনি এটা শুনে? কেন হব না? কি যে বলো না তুমি। এবার ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব তোদের দুজনের বিয়েটা দিয়ে দেব। ভাই একটা কথা বলি তোমায়। বল। ভাইয়া তোমরা এই বিয়ের ব্যাপারটা এখন ঝেড়ে ফেলতে পারো না মাথা থেকে? আমি এই সময়ে প্রিপেয়ার্ড নই। কিসের প্রিপারেশন? তুই আর প্রাচী জাস্ট কাবিন করে রাখবি এখন, এরপর যখন খুশি সংসার করবি। তোকে দিয়ে তো কেউ এখন জোর করে সংসার করাচ্ছে না। কিন্তু কোনো কিন্তু নয়। দেখ, তোর ভাবি, আম্মা, আব্বা, এমনকি আমরা সবাই চাই কাবিনটা যত তাড়াতাড়ি হোক। তুই হয়তো জানিস না, আম্মাই কিন্তু প্রথমে তোর ভাবি আর আমার কাছে প্রস্তাবটা রেখেছে। তুই এখন শেষ সময় এসে সবটা ভিজতে দিস না। ভাইয়া এই বলে বেরিয়ে গেল। পরিস্থিতি দিন দিন জটিলতার রূপ নিচ্ছে। প্রাচী এখন অসুস্থ। এই সময় সত্যিটা জানতে পারলে না জানি কি ঘটবে। তখন সব দোষ আমার আর শিমুলাপুর ঘাড়ে এসে পড়বে। শিমুলাপু এখন নির্বিঘ্নেই বাড়িতে থাকতে পারছে, কিন্তু সবটা জানাজানি হয়ে গেলে এই বাড়িতে স্থান হবে না। আমি সেটা ভালো করেই জানি। এরকম কিছু ঘটার আগেই সবটা সামাল দিতে হবে আমায়, সেটা যে কোনো প্রকারেই। এরই মধ্যে আমার ফোনে আবারও সেই বন্ধুটার ফোন কল আসে। হ্যাঁ গুঞ্জন বল। নাম্বারটা পেয়ে গেছি পল্লব। সত্যি? হ্যাঁ, এই নম্বর দিয়ে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আমি বলছি তুই টুকে রাখ। গুঞ্জনের থেকে নম্বরটা নিলাম। ব্যাস, এবার আর কিছু সময়ের অপেক্ষা। এই নম্বরে আমাকে আসল কালপিট পর্যন্ত পৌঁছে দেবে। নম্বরে ডায়াল করার আগেই নিজের সিমটা চেঞ্জ করে নিলাম, যাতে কেউ আমাকে চিনতে না পারে। ফোনটা হাতে নিয়ে গুঞ্জনের দেওয়া নাম্বারটা ডায়াল করতে থাকি, কিন্তু মুহূর্তেই হতাশ হতে হলো আমাকে। নম্বরটা নট রিচেবল বলছে। এ তো বেশ মুশকিল হয়ে গেল। এবারে এই নম্বরের আসল মালিককে খুঁজে বের করব কী করে আমি? উপায়ন্তর না পেয়ে গুঞ্জনের কাছে আবারও ফোন দিলাম। ভাই এটা তো ব্লান্ডার হয়ে গেল। কি হয়েছে? নম্বর নট রিচেবল বলছে। এখন কি করব আমি? ও, এই ব্যাপার। তুই একটা কাজ করতে পারিস, কয়েকদিন ওয়েট কর। নম্বর আর কতদিন বন্ধ রাখবে, ঠিক খুলতে হবে। আমার এত অপেক্ষা করার মধ্যে তো সময় নেই। তুই প্লিজ হেল্প কর আমায়। দেখ, আমি কতটা কাঠখড় পুড়িয়ে এই নম্বর জোগাড় করতে হয়েছে সেটা আমি একমাত্র জানি। এখন যদি নাম্বারটা নট রিচেবল বলে, কি করতে পারি আমি? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তুই হেল্প করলে কাজটা একটু তাড়াতাড়ি করতে পারবো। আর তুই হেল্প না করলেও এখন এটাই করতে হবে আমায়। কি প্ল্যান? আমরা এই নম্বর থেকে ইউজারের সমস্ত ডাটা তো বের করতেই পারি, আর সেখান থেকেই সব বেরিয়ে আসবে। এত সহজ নয় রে বিষয়টা। এভাবে কারো ব্যক্তিগত ডাটা কালেক্ট করা যায় না, খুব টাফ সেটা। হ্যাঁ আমি জানি টাফ, অসম্ভব তো নয়। আমার সিম অফিসে একজন পরিচিত লোক আছে, ওর কাছে সাহায্য চাইতে পারি আমরা। হ্যাঁ, তুই বললেই সে করে দেবে। ছেলের হাতের মোয়া নাকি? যাই হোক না কেন ভাই, এটা করতেই হবে আমার। তুই নিজেও জানিস না আমার এটা জানা কতটা জরুরি। আমাকে যে করে হোক আসল কালপিট অব্দি পৌঁছাতেই হবে। আমিও জানতে চাই কে পেছন থেকে এত বড় সর্বনাশ করতে চাইছে আমার। কি চাইছে সে? তোর কথা কিছুই বুঝতে পারছি না আমি। কি হয়েছে আমায় বল। আমি গুঞ্জনকে সবটা খুলে বললাম। আমার আর শিমুলাপুর শারীরিক সম্পর্কের কথা, ওর প্রেগনেন্সি, আমাকে ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল, সব কিছু। গুঞ্জন সবটা শুনে আমাকে হেল্প করার আশ্বাস দিল, আর এটাও কথা দিল সব রকম পরিস্থিতিতে আমার পাশে থাকবে। সত্যি ওর মতো একজন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম আগামীকাল সকালে উঠেই সিম অফিসে যাব, তারপর সেখানে গিয়েই বাদবাকি কাজ হবে। আজ ইচ্ছে করে নিজে নিজেই সে ফেক আইডিকে নক দিলাম। সে হয়তো একটু বেশি অবাক হবে আমার আচরণে। এই মুহূর্তে এটাই করতে হবে আমায়। তাকে হাতে নাতে ধরার আগে নিজের অনুকূলে রাখতে হবে, যাতে নতুন করে আমার ক্ষতি করার কোনো সুযোগ না পায়। বিষয়টা অনেকটা টোপ দিয়ে মাছ ধরার মতো। আর এই বুদ্ধিটা আমার নয়, গুঞ্জনের। প্রথমে টাইপ করি। কি করছো? ঠিক আছো তো? আমি ঠিকই আছি, কিন্তু কি ব্যাপার বলো তো? তুমি আজ নিজে থেকেই নক দিলে আমায়, মতলবটা কি? মতলব কিছুই না, তোমার খোঁজ নিতে ইচ্ছে করলো আজ একটু। মজা করছো আমার সাথে? একদমই না। সত্যি? হ্যাঁ, আজকের ভিডিওটা দেখলে আমার। হ্যাঁ, তোমাকে না দেখে থাকা সম্ভব,
আর এইভাবে দেখতে কার না ভালো লাগে, ইচ্ছে করে সবসময় দেখতেই থাকি। তাই নাকি? যখন তোমার সামনে ধরা দেব তখন কি করবে তুমি? পালিয়ে যাওয়া চলবে না কিন্তু। কেন পালাবো? তোমাকে পুরোপুরি করে পাবার জন্য সেই কবে থেকেই ব্যাকুল আমি। কেন পালাবো? যেদিন প্রথম দেখা হবে অনেক কষ্ট দেব তোমায়, যা সারা জীবনে ভুলতে পারবে না। সেটা আমার জন্য পরম প্রাপ্তি। আমার কষ্ট আর যন্ত্রণার বিনিময়ে যখন তোমার মুখে আনন্দের হাসি ফুটবে, সেটা চেয়ে চেয়ে দেখবো আমি। তোমার সমস্ত হিংস্রতা সেদিন আমাকে উজাড় করে দিবে। ভেবে বলছো তো? আমি হিংস্রের থেকেও হিংস্রতর, যার পরিধি তোমার সমস্ত ধারণা ছাপিয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত। আমি প্রস্তুত, শুধু একবার ধরা দাও আমার সামনে। তোমার দেহর ভাজে ভাজে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে নতুন করে পরিচিত হব আমি। আমরা চাইলে এখনও কিন্তু একে অপরের এই মনের ইচ্ছা পূরণ করতে পারি। কিভাবে? ভিডিও কলে এসো, আজ আমাকে নতুন করে আবার দেখাবো তোমায়। একে অপরের সাথে ভার্চুয়াল ভালোবাসা বিনিময় করব। এটা বলার পরপরই পাশের আইডিটা চুপ হয়ে গেল। তার তরফ থেকে রিপ্লাই আসলো না। চেক করে দেখলাম আবারও ব্লক করে রেখেছে আমায়। হয়তো আমার চালাকিটা ধরতে পেরেছে। আসলে এইভাবে ধরা যাবে না তাকে, আমাকে বাঁকা রাস্তায় হাঁটতে হবে। আমি তার রেসপন্সের জন্য ওয়েট না করে ল্যাপটপটা অফ করে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা গুঞ্জন আর আমি সিম অফিসে গেলাম। এদিকে ভাইয়া হাসপাতালে গিয়েছে প্রাচীকে বাসায় নিয়ে আসার জন্য। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু কাজের বাহানা দিয়ে আটকে দিলাম। এভাবে অনেকটা সময় কেটে গেল। জানি না আজ এখানে এসে কতটা সফল হব। ভীষণ দুশ্চিন্তা হতে লাগলো। একটু পরে আমাদের ভেতরে ডেকে পাঠানো হলো। আকাশ ভাই আমাকে বলল। আমরা বেশ অবাক হলাম আকাশ ভাইয়ের কথায়। কি বললেন? কোনো পুরুষের সিমেটা? কই দেখি তো। তাজ ভাইয়া? মাই গড, তার মানে তাজ ভাইয়ের নাম্বার এটা। কিন্তু উনি আমার সাথে এমনটা কেন করতে যাবেন? তাহলে শিমুলাপুর কোনো যোগাযোগ নেই তোর সাথে? এমনটা তো হতেই পারে। তাজ ভাই সিমও ইউজ করে। এর আগে ওদের দুজনকে একসাথে দেখেছি, একে অপরকে ফোন কল করতেও দেখেছি। তার মানে আমার সে দেখাগুলো নিচকে মনের ভুল ছিল না। তাহলে কি আসল কালপ্রিট শিমুলাপু? হায় আল্লাহ, এটা কি করে হয়? আমি শিমুলাপুকে ভালো করেই চিনি। ও আমার সাথে এত বড় প্রতারণা কেন করবে? তাছাড়া ওর সাথে আমার সব কিছু হয়ে গেছে অনেক আগেই। যদি আইডির মালিক শিমুলাপুই হবে, তাহলে আমায় কেন এভাবে উদ্গ্রীব হয়ে বারবার পেতে চাইবে? নাকি এটা কোনো আইওয়াস, যাতে আমি কারো কোনো পরিকল্পনা ঘৃণাক্ষরে ধরতে না পারি? সেই কারণে আমাকে বিভ্রান্ত করার জন্য এগুলো বলা হয়। কিন্তু শিমলাপুর উদ্দেশ্যটা কি? ওর কি লাভ হচ্ছে এগুলো করে? না, সত্যিই কিছু বুঝতেই পারছি না আমি। আমাদের সন্তান বড় হচ্ছে ওর গর্ভে। আমার কিছুতেই নিজের মনকে এটা বিশ্বাস করাতে পারছি না। সব কিছুর পেছনে যে শিমুলাপু আছে, নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি ওকে। কিন্তু এটাও তো ঠিক, ফোন নাম্বার তাজ ভাইয়ার। আর তাজ ভাইয়ের সাথে একমাত্র শিমুলাপুরই যোগাযোগ থাকার কথা। জানি না কার মনে কী চলছে। তবে আমাকে যত দ্রুত সম্ভব আসল কালপ্রিটকে ধরতেই হবে। আমাকে অন্ধকারে রেখে অনবরত ব্ল্যাকমেল করে যাবে, এটা তো হতেই পারে না। কি হলো? এখন এত কি ভাবছিস? যা জানার ছিল জানা হলো তো। এখনো ক্লিয়ার হলো না কিছুই। কোথায় ক্লিয়ার হলো না? শেষ পর্যন্ত ছেলে বেরোলো। কোনো ছেলে তোর পেছনে লেগেছে। কি বলছিস? পাগল হলি নাকি? এই সময় আর কি ভালো লাগছে না একদমই। আরে আজকাল সব হয়, তুই জানিস না হয়তো। ধুর, তাজ ভাই এসব কেন করতে যাবে আমার সাথে? আমি নিশ্চিত ওনার নম্বর ব্যবহার করে কেউ আমার সাথে এই নোংরামিটা করছে। আর আমাদের ইন্টিমেট ভিডিওটাও সে করেছে। কিন্তু কে হতে পারে সেটা? সেটা তো আমিও বুঝতে পারছি না। বুঝতে পারছি না বললে চলবে। আমাদের আসল কালপ্রিট পর্যন্ত পৌঁছতে হবে। এই ভাবনাই আমাকে দিনরাত ঘুমোতে দিচ্ছে না। আমি জানি না কি করে পৌঁছাবো তার কাছে, অর্থাৎ একেবারে হাতে নাতে ধরতে পারবো। আমার কাছে একটা প্ল্যান আছে পল্লব, জানি না তোর পছন্দ হবে কিনা। প্ল্যান? কোন প্ল্যানটা অ্যাপ্লাই করিনি বল। এখন নতুন করে কিসের প্ল্যানের কথা বলছিস তুই? চল যেতে যেতে বলি তোকে। তবে এবার কাজটা কিন্তু একটু অন্যরকম। অন্যরকম বলতে তোকে এমন কিছু করতে হবে যা তুই হয়তো কখনো করার কথা ভাবতেও পারিসনি আগে। গুঞ্জন কি প্ল্যানের কথা বলছে আমি জানি না। সিম অফিসের আকাশ ভাইয়ের থেকে বিদায় নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। তারপর পরবর্তী পরিকল্পনা নিয়ে দুজন আলোচনা করি। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। এসে দেখি প্রাচীকে বাসায় আনা হয়েছে। ও এখন পুরোপুরি সুস্থ। সিমরান ভাবি ওর পাশে বসে আছে। আমি ভাবিকে খাবার দিতে বললে সে উঠে যায়। আমি প্রাচীর পাশে এসে বসলাম। এখন ঠিকঠাক তো? হ্যাঁ। যাক ভালো। কোথায় গিয়েছিলে তুমি? ফিরতে এত দেরি হলো? একটা জরুরি কাজে গিয়েছিলাম। জরুরি কাজ? কি এমন জরুরি কাজ বললো তোমার?
আমি ভেবেছিলাম অন্তত তুমি আজকে আমাকে আনতে হাসপাতালে যাবে। কেন, ভাইয়া গিয়েছিল তো। ভাইয়া আর তোমার যাওয়া এক হলো? মানে তোমাকে কিছু বলার নেই সত্যি? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই রান্নাঘর থেকে ভাবির গলার আওয়াজ ভেসে আসলো। আমি উঠে গেলাম। প্রাচীর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে একটা বিষয় খেয়াল করলাম। প্রাচী আমাকে এখন তুমি বলে সম্বোধন করছে, আর সাথে বলার ক্ষেত্রেও যে জড়তা কাজ করতো তার শিখে ভাগও নেই এখন। ইদানিং বড্ড অধিকার ফুলিয়ে কথা বলছে আমার সাথে, যা আমার একদমই ভালো লাগে না। খাবার দাবার খেয়ে নিজের ঘরে চলে আসি। তারপর দরজাটা বন্ধ করে ল্যাপটপ নিয়ে বসে পড়ি। ডাটা অন করেই ওই ফ্যাক আইডিতে ঢুকলাম। প্রথম টোপটা এখন দিতে হবে আমায়, দেখা যাক কাজ হয় কিনা। নিজের আপত্তিকর মুহূর্তের কিছু ছবি পাঠিয়ে দিলাম। তারপর তার রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে থাকি। প্রায় 1 ঘন্টা পরে রিপ্লাই আসে। এটা তুমি? হ্যাঁ আমি। কোনো সন্দেহ আছে? তোমার চেহারা দেখা যাচ্ছে না, বুঝবো কি করে? সত্যি এটা আমি। বিশ্বাস করি না। তো কিভাবে বিশ্বাস করাতে পারি? নিজের চেহারা সহ একটা পিক তুলে আপলোড করো, আর অবশ্যই এভাবেই তুলবে। এই মুহূর্তে নিজের জায়গায় ভাসাতে হলে যা চাই তাই করতে হবে। গুঞ্জন আগেই বলেছিল আমাকে এমন কাজ করতে হবে যা আগে ভাবতেও পারিনি। সত্যি এই জঘন্য কাজগুলো করতে হবে, এটা আমার ভাবনারও অতীত। আমি নিজেকে পুরোপুরি উজাড় করে কিছু ছবি তুলে পাঠিয়ে দিলাম। সে আমাকে দেখে পুরোপুরি অবাক, যেন ভাবতেই পারছে না এটা আমি কি করে দেখিয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না, সত্যিই এটা তুমি? হ্যাঁ আমি। কাল ওভাবে আমাকে কিছু না বলে চলে গেলে কেন? আমি সত্যি বুঝতে পারিনি তুমি এতটা সিরিয়াস। এখন বুঝলে তো? হ্যাঁ। আমরা কিন্তু চাইলে এক হতে পারি। আমার মনে হয় দুজনের আর আড়ালে থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে? ভুল বুঝবে না তো? ভুল বুঝবো না। দেখো, আমি জানি আমার যা প্রয়োজন একমাত্র হয়তো তুমিই দিতে পারবে। কি করে বুঝলে? তোমার আমার প্রতি এতটা আগ্রহ আমাকে বুঝতে সাহায্য করেছে। আমি কথা দিচ্ছি, তুমি যেই হও না কেন, আমি আমার সমস্ত রকমের ভালোবাসা শুধু তোমাকে দেব। কিন্তু আমার যে ভয় হয়, তুমি আমায় একবার দেখলে পিছিয়ে যাবে না তো? ঠিক আছে, তারও উপায় আছে। কি উপায়? আজ রাতে একে অপরের কাছাকাছি যেতে চাই আমরা। তবে আমি কথা দিচ্ছি, তোমার যদি আমার সামনে আসতে এতটাই সংকোচ, আমি দেখবো না তোমায়। নিজের চোখ বেঁধে রাখবো প্রয়োজন পড়লে। তারপর অন্ধকার করে দুজনকে সারা রাত ভালোবাসবো। তোমার এতদিনের সমস্ত ইচ্ছে পূরণ করবো আমি, সাথে নিজেরও। তুমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছো না? না, আমার আজকে প্রয়োজন তোমায়, ভীষণ। আমি জানি না আজ কী হয়েছে আমার ভেতরে, তোমাকে বড্ড পেতে চাইছে। জানি না এরপর কি হবে। তোমার প্রতি এমন অদ্ভুত আকর্ষণ হয়তো আর কখনো কাজ করবে না। না, এভাবে বলো না প্লিজ। আজ রাতেই আমরা মিলিত হব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি নয়, তুমি আসবে আমার কাছে। আমি অন্ধকার ঘর রেডি করে রাখবো, তুমি এসে আমার সমস্ত ইচ্ছে পূরণ করে চলে যাবে। না, তুমি আমার মুখ দেখবে না, আমি দেখব। শুধু আমাদের দুজনের শরীর একে অপরকে অনুভব করবে। ঠিক আছে, তুমি বলো কোথায় আসতে হবে। আমি তোমার সব শর্তে প্রস্তুত। শুধু এইটুকু দেখো, আমার আপ্যায়নের জন্য কোনো কমতি না পড়ে। না পড়বে না, তুমি এসো। সে আমাকে একটু পরে একটা অ্যাড্রেস পাঠিয়ে দেয়। আমাদের বাসা থেকে একটু দূরে একটা আবাসিক হোটেলে। আজ রাতে তার সাথে সাক্ষাৎ হবে। এক প্রকার উত্তেজনা কাজ করতে লাগলো নিজের ভেতর। না, এটা শারীরিক কোনো উত্তেজনা নয়, মনের উত্তেজনা। পরিশেষে আজ নিজের অপরাধীকে হাতে নাতে ধরতে পারবো। রাত 10টার দিকে আমাদের হোটেলে দেখা করার কথা। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। হোটেলের 205 নম্বর রুমে সে আমার জন্য অপেক্ষা করছে। আমি দরজার সামনে যেতে একটা হাত আমাকে ভেতরে টেনে নিয়ে গেল। চারদিকে ঘুনঘুরে অন্ধকার, নিজের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে না। সে আমাকে নিয়ে বিছানার উপর বসালো। তারপর একটা কাপড় দিয়ে চোখ জোড়া শক্ত করে বাঁধলো। আমি শুধু তার নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি, আর কিচ্ছু নয়। তার কোমল দেহ আমাকে জড়িয়ে ধরলো। তারপর ধীরে ধীরে আমাকে বিছানার উপর নিয়ে শুয়ে পড়ে। আমি অনুভব করতে পারছি সে আমার শার্টের বোতামে হাত দিচ্ছে। একে একে সমস্ত বোতাম খুলে ফেললো। তারপর আমার কপালে একটা আলতো চুমু দেয়। তার হাত আমার শরীরের সংবেদনশীল অঙ্গ প্রত্যঙ্গে বিচরণ করছে। মুহূর্তে সারা শরীর মোচড় দিয়ে উঠল। না, আর দেরি নয়, এবার এই মোক্ষম সুযোগ। এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। কিন্তু সে এতটাই ধূর্ত আমি ভাবতে পারিনি। সে আমার হাত দুটো বাঁধার চেষ্টা করছে। আমি অমনি তাকে বলে উঠলাম, এ কি, আমার হাত বাঁধছ কেন? এইভাবে আমার পুরো শরীর বেঁধে রাখলে যে কিছুই করতে পারবো না। সে দূর থেকে ফিসফিসিয়ে আমাকে বলে, তোমাকে তো কিছুই করতে হবে না, যা করার আমি করছি। আজ আমি ভালোবাসবো তোমায়, তুমি শুধু আমার ভালোবাসা নিতে থাকো। না, এমন তো কোনো কথা হয়নি আমাদের ভেতর। হয়নি তো কি হয়েছে?
দেখো না এখন আমি কি করি। সে আমার হাত দুটো বেঁধে ফেলেছে প্রায়। ঠিক তখনই আমি সুযোগ বুঝে এক ঝাটকায় সরে গেলাম। তারপর চোখের বাঁধন খুলে ফেলি। আমি আগে থেকেই জানতাম বিছানার পাশে ডিম লাইটের সুইচ থাকে। সুইচ বোর্ডের উপর এলোপাতাড়ি হাত চালাতে থাকি। হঠাৎ একটা লাইট জ্বলে উঠল। অমনি সে আমার উপর উঠে পড়ে। মুহূর্তেই চমকে উঠলাম আমি। মনের অজান্তে নিজের মুখ থেকে বেরিয়ে আসলো, এ কি তুমি? তোরা বলো তো কে হতে পারে এখানে? অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখব কারটা সঠিক হয়। যারটা সঠিক হবে অবশ্যই তার নামটা পরের ভিডিওতে মেনশন করে দেওয়া হবে। তো আজকে গল্পটা এ পর্যন্তই। এরপরে A to Z একসাথে দেওয়া হবে। কেমন হচ্ছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।